ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ আশা করি সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো। আর আজকেও আমরা একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, হায়ার স্টাডিজ এবং স্কলারশিপ সিরিজে। যদিও এটা হায়ার স্টাডিজ না সরাসরি, বা স্কলারশিপও না, বাট হায়ার স্টাডিজের পরে আমরা যারা বিদেশের বিভিন্ন দেশে সেটেল করতে চাই বা পার্মানেন্ট সিটিজেনশিপ পেতে চাই, সেটি চিন্তা করে অনেকে হায়ার স্টাডিজে আসেন। যে আমি বলবো গুড ডিসিশন, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা কথা বলবো সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন বলা যায় এখন বাংলাদেশিদের জন্য, সেটি হচ্ছে কানাডায়। যেটা কানাডাতে হচ্ছে মোটামুটি কম্পারেটিভলি একটু ইজি প্রসেস হয়তো বা পিআরটি দেয়। তো কিভাবে পিআর দেয়, বা বাংলাদেশে যারা বিদেশে পড়াশোনা করছেন তারা কিভাবে পড়াশোনা শেষ করে যদি কানাডায় সেটেল করতে চান, কিভাবে সেটেল করতে পারেন, ওয়ে গুলো কি, এবং আরো যতগুলো ইস্যু আছে রিলেটেড প্রফেশনালদের জন্য, যে স্কিল ওয়ার্কের প্রোগ্রাম বা যে প্রোগ্রামগুলো আছে, এগুলো নিয়ে ইন ব্রিফ আমরা আলোচনা করব আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের সাথে। হ্যালো মাসুদ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তানিন? জি ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মাসুদ ভাই হচ্ছেন আমার ইউনিভার্সিটির বেস্ট সিনিয়র ভাই। ঢাকা ইউনিভার্সিটি ছিলেন ভাইয়া পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজে। এরপর অনেক জায়গায় চাকরি বাকরি করে ব্রাজিল ঘুরে ভাইয়া এখন কানাডাতে আছেন ফ্যামিলি সহ। তো সেটেল করেছেন বলা যায়, এবং ভাইয়া ওখানে পড়াশোনা করেছেন। তো আমি তো কিছু ডিটেল কিছুটা শেয়ার করেছি ভাইয়া, খুব বেশি কিছু শেয়ার করিনি। তো আপনি যদি একটু কাইন্ডলি আপনার একটু ব্রিফ পরিচয় সবার জন্য একটু দিতেন প্লিজ। হুম, হ্যাঁ, আমি তো আব্দুল আল মাসুদ। হ্যাঁ, হ্যাঁ ভাই, ক্যারি অন প্লিজ, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা। বাই দ্য ওয়ে, শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ, শুনতে আমাদের পাচ্ছি মনে ভাই, হচ্ছে শুনতে যে পাচ্ছি। ইন্টারাপশন হয়ে যাচ্ছিল। হ্যাঁ। আমি তো আব্দুল আল মাসুদ, পড়ালেখা করেছি ক্যানাডিয়ান ম্যানোনাইট ইউনিভার্সিটিতে। আসলে এটা হচ্ছে পড়ালেখা অনেক পরের পড়ালেখা। এই পড়ালেখার উদ্দেশ্য মূল পড়ালেখা না, যেমনি ভাবে তানিন সহ অন্যান্যরা খুব সিরিয়াসলি পড়ালেখা করছে, নিজের ক্যারিয়ারকে গড়ে তুলছে, সেই প্ল্যানের পড়ালেখা না। আসলে মূলত কানাডায় সেটেল করব উইথ ফ্যামিলি, ওইটাকে প্ল্যান মাথায় রেখে দেখলাম যে বেস্ট ওয়ে হচ্ছে যে যদি কানাডা থেকে আমি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করি, ইট কুড বি ডিপ্লোমা, ইট কুড বি মাস্টার্স, অথবা যে কোনো একটা যদি প্রোগ্রাম করি, তাহলে আমার পার্মানেন্ট রেসিডেন্সির পথটা সুগম হয়ে যায়। যখন এই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলাম, তখন চিন্তা করলাম যে না, ওকে, ওয়াই নট কানাডা, কেন ইউএসএ অথবা অন্য কোনো ডেস্টিনেশনের পিছনে এখন সময় নষ্ট করব। তো আমি আর টাইম নেই এবং হচ্ছে যে যখন ডিসিশন নিয়েছি এর 2-3 মাসের ভেতরে আলহামদুলিল্লাহ আমার প্রসেসিং কমপ্লিট করেছি। এবং তারপর পরে আমি 2016-র শেষের দিকে চিন্তা করছিলাম। আমি ওই সময়টায় ছিলাম আমেরিকাতে, ছিলাম আমেরিকাতে মূলত হচ্ছে যে আমার আমেরিকান একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও হয়ে গিয়েছিল। ওই সময় আমি একটা বিজনেস ট্র্যাকে ছিলাম, তো দ্যাট মানে ওই জন্য আমার প্ল্যানটা ছিল যে যেহেতু আমি বিজনেস ট্র্যাকে আছি, তাহলে আমি একটা এমবিএ করব। এমবিএ করে পরবর্তীতে আমেরিকায় সেটেল হওয়ার ব্যাপারে চেষ্টা চালাবো, বা সব মিলিয়ে অনেকেই তো আমেরিকাতে আসে পড়ালেখা করে তারপর সেটেল ডাউন করে। তা আমি হয়তো ওইটা করব। কিন্তু ইন দ্য মিন টাইম আমার একজন ফ্রেন্ড, তো উনি কানাডাতে চলে এসেছিলেন। উনি আমার সিনিয়র ফ্রেন্ড। তো উনি ছিলেন আমেরিকাতে, একসাথে প্রায় সময় কথাবার্তা হতো, গল্প হতো, আলাপ আলোচনা হতো। একদিন কথার ফাঁকে উনি জানালেন যে আসলে আমি তো রাইট নাও ইন কানাডা। আমি বললাম যে হাউ কাম, আপনি তো 2 দিন আগেই তো আমি আপনাকে দেখলাম যে আপনি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন এবং আমেরিকাতে আছেন, এখন হঠাৎ করে কবে কানাডায় চলে গেলেন? উনি বললো যে আসলে কানাডায় চলে গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে কানাডা ইজ বেটার ডেস্টিনেশন কম্পারেটিভ ইউএস। তো সুতরাং এই জন্য আমি প্ল্যান করে চলে আসছি। তো আমার কাছে সবসময় এই বিষয়টা আমার কাছে মানে খটকা লাগতো, যেহেতু আমি পড়ালেখার লাইনে, একাডেমিক লাইনে অত বেশি খুবই সাউন্ড ছিলাম না কখনো, বা একাডেমিক একটা মানে বুধ প্রতি অর্জন করে একটা ভালো ক্যারিয়ার গড়বো, ওই প্ল্যান আমার কখনোই খুব বেশি ছিল না। তো যার ফলশ্রুতিতে আমি বলছিলাম যে এটা কি আমাদের মতো অন অ্যাভারেজ স্টুডেন্ট যারা, তাদের জন্য কি আসলে কানাডার মতো একটা দেশ, যেখানে আমি জানি যে পড়ালেখা খুবই টাফ, বা সব মিলিয়ে ওইসব দেশে যাওয়াটা অনেক বেশি কঠিন, আমরা কি পারবো কিনা? তো উনি বললো যে আরে কি বলেন, এভরিওয়ান এভরিওয়ান মেকিং ইট ডান, সো ওয়াই নট আমরা। তো তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে একটা ট্রাই দিয়ে দেখি। তো আলহামদুলিল্লাহ ট্রাই দিলাম এবং আলটিমেটলি কানাডা চলে আসলাম। তো আমাদের কানাডার জার্নি তো খুব বেশি দিনের না, আমরা 2017 সালের শুরুতে আমরা শুরু করেছিলাম আর কি। 2017 সালের শুরুতে শুরু করে আলহামদুলিল্লাহ রাইট নাও 2000 কত 20-এ আছি। তো এর ভিতরে তো আলহামদুলিল্লাহ আমাদের তো পার্মানেন্ট রেসিডেন্সি সহ অন্যান্য কিছু যেটা, এইটা তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু করছি বিষয়টা তা না, কিন্তু স্টিল ইজ গোয়িং গুড।
এক্স্যাক্টলি সো আপনাকে বলা যায় একটা লিভিং এক্সাম্পল যে হচ্ছে কেউ যদি চাই, কারণ ভাই আমি তো যে পেজ চালাই এই পেজে হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে ভাই যদি আমি সেটেল করতে চাই তাহলে কোন দেশ ভালো হবে, কোন রাইট। দেশে গেলে হচ্ছে আমি ইজিলি সেটেল করতে পারবো। তো অনেকের এই প্ল্যানটা মাথায় থাকে ক্যারিয়ার গড়া বা সেটেল করার ব্যাপারে। তো এই জন্য আসলে আজকের এই আয়োজন, এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আই থিঙ্ক আজকে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো করতে পারেন, এবং আপনাদের ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়ার আমরা চেষ্টা করবো, যেহেতু মাসুদ ভাই এই প্রসেসের মধ্যে দিয়ে এসেছেন। উনি হচ্ছে ওনার জার্নিটা শেয়ার করবেন, জাস্ট নাথিং লাইক মোর দেন দ্যাট। এটাই হচ্ছে মূল টার্গেট আজকে আমাদের। আর আবার আগের মতো একটু ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি বা মাসুদ ভাই কেউ কানাডায় মানুষজন নিয়ে যাই না। রাইট, ইটস এ ভেরি গুড থিং হোয়াট ইউ আর ডুইং। হ্যাঁ, এটা অনেকেই হচ্ছে যে মনে করে যে না ঠিক আছে উই আর ডুইং সামথিং কাইন্ড অফ বিজনেস, বাট এটা খুব ভালো করেছো এই ডিসক্লেমারটা দিয়ে রাখা। এই ডিসক্লেমার দেওয়া খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি জানি হয়তো আপনাকে অনেকে নক দিবে বা আমাকে নক দিবে। সো ভাই আমরা কাউকে কানাডা নিয়ে যাই না, কাউকে আমেরিকা নিয়ে আসি না। আমি জাস্ট চেষ্টা করছি হায়ার স্টাডিজ নিয়ে কিছু হেল্প করার। মাসুদ ভাই ওনার একটা পেজ থেকে চেষ্টা করছেন, আজকে পেজ থেকে লাইভটি হচ্ছে তাও মাসুদস ওয়ার্ল্ড। সো ওখান থেকে চেষ্টা করছে উনি জাস্ট কিছু মানুষকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করা, যেহেতু অনেক টাকা পয়সা খরচ করে মানুষ ইনফরমেশন গুলো নেই। সো সর্ট অফ ভলান্টিয়ারিজম, যে আমরা যদি একটু আপনাদেরকে জানাই সেহেতু আপনাদের হয়তো লাভ হবে বা উপকার হবে, এতটুকুই। সো মাসুদ ভাই আমরা হচ্ছে মূলত কানাডা নিয়ে দুইটা সেশন করেছি এর আগে, একটা হচ্ছে কানাডা আন্ডারগ্রেড, একটা কানাডা মাস্টার্স। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা ওই পড়াশোনার দিকে যাব না, পড়াশোনার দিকে যাওয়ার কোনো টার্গেট নেই। না যাওয়াই ভালো, কারণ আমার পড়াশোনার প্রতি আগ্রহ কম। আমি ফাঁকিবাজ টাইপের লোক। সবাই পড়াশোনা করে কি হবে, সবাই পড়াশোনা করার দরকার নেই। তো আজকে আমরা যেটা আলোচনা করব ঠিক পড়াশোনার পরবর্তী ধাপ থেকে শুরু করে পিয়ার পর্যন্ত। হ্যাঁ, সো মাসুদ ভাই আমরা হচ্ছে শুরুতে যদি একটু আসি, আপনি যেহেতু পড়াশোনা করেছেন, পড়াশোনা যত কমই করেন বেশি করেন, পড়াশোনা শেষ করেছেন ওখানে, এখন জবে আছেন বা আপনি হচ্ছে পিআর নিয়ে আছেন। সো আমি যদি শুরুতে একটু ক্যারিয়ার নিয়ে জানতে চাই যে কেউ যদি কানাডায় পড়াশোনা শেষ করার পরে কোন একজন বাংলাদেশি স্টুডেন্ট কানাডাতে ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে তার জন্য আসলে সুযোগ কেমন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কোপ গুলো কেমন ওখানে? আচ্ছা, এক নাম্বার হচ্ছে যে পড়াশোনা করেছি, কম করেছি, কিন্তু আমি এখানে পড়াশোনা করতে এসে এই রিয়েলাইজেশনটা আমার হয়েছে যে মাস্টার্স করতে এসে বিশেষ করে এত কঠিন পড়ালেখা, এটা আমার হচ্ছে মানে ধারণার অতীত ছিল। মানে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ালেখা করেছি ওই সময় তো আসলে মোটামুটি ক্লাসে যেতাম, হাজিরা টাজিরা দিতাম, মোটামুটি মানে পরীক্ষার আগের 2 রাত যদি একটু টুকটাক পড়ালেখা করতাম হালকা, দেখা যেত যে আলহামদুলিল্লাহ মানে উই কুড মেক অ্যাটলিস্ট মানে সামথিং গুড, নট বেটার নট বেস্ট, বাট গুড সামথিং হচ্ছে যে আমরা করতে পারতাম। আমার ধারণাটা কিন্তু ছিল এরকমই। যখন আমি কানাডাতে আসার আগে আমাকে অনেকের সাথে যখন কথা বলছিলাম, তারা তো অনেক ভালো একাডেমিশিয়ান, তো তাদের সাথে কথা বলার পর বললো যে আসলে কানাডাতে তো মোটামুটি ভাবে পড়ালেখা আর কি, ওইখানে তো টুকটাক কিছু পড়ালেখা করলে বা ক্লাসে যদি মোটামুটি অ্যাটেন্টিভ থাকা যায় তাহলে মোটামুটি ভাবে কাজ হয়ে যাবে, আলটিমেটলি খুব বেশি পড়ালেখার ব্যাপারেই করতে হবে না। কিন্তু এসে আমি রিয়েলাইজ করলাম যে মনে হয় আমার জীবনে, মানে ওই সময় মনে করতেছিলাম যে আমার জীবনের মনে হয় এটা একটা মানে রং ডিসিশন, এত কঠিন পড়ালেখা হতে পারে। বিশেষ করে আমি তো হচ্ছে যে আমার মাস্টার্স 2007-08 ঢাকা ইউনিভার্সিটির, তো 2007-08 সালে মাস্টার্স শেষ করে 2017 সালে আবার আরেকটা মাস্টার্স স্টার্ট করা, দ্যাট মিনস অ্যাবাউট 9 ইয়ার্স গ্যাপ। যে গ্যাপের ভিতরে আমি সবকিছু খেয়ে ফেলছি, মানে আমার আর পড়ালেখার কোনো কিছু আর অবশিষ্ট নাই। এবং আমি পড়ালেখার ট্র্যাকেও ছিলাম না, আমি বিজনেস বা হচ্ছে যে মার্কেটিং প্রফেশন এই রিলেভেন্ট জায়গায় ছিলাম। কিন্তু যখন পড়ালেখা করতে আসছি তো তখন তো হচ্ছে যে মানে ডেফিনেটলি আমার হচ্ছে যে সিমিলারিটিস দেখাইতে হবে যে এর আগে আমি কোন ফিল্ডে ছিলাম, কোন জায়গায় ছিলাম, কারণ এটা ছাড়া তো আমাকে তো অ্যাডমিশন দিবে না। এটা তো এরকম না যে না ঠিক আছে আমি দেখতে খুব পচা এই জন্য আমাকে ব্যাস বললো যে না ঠিক আছে একটা গরিব দেশ থেকে মানে কুদর্শন একজন লোক পড়তে আসতে চাচ্ছে, ঠিক আছে তাকে আমরা দিয়ে দিলাম একটা সুযোগ। তো ওইরকম তো সুযোগ নাই। তো যেহেতু সুযোগ নাই, তো যার ফলশ্রুতিতে আমাকে রিলেভেন্সি দেখাইতে হয়েছে যে না ঠিক আছে আমি আগে ঢাকা ইউনিভার্সিটির পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজে পড়ালেখা করছি, এখন তোমার ইউনিভার্সিটিতে পিস বিল্ডিং এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, দ্যাট ইজ প্রিটি মাচ সিমিলার মেজর, সিমিলার প্রোগ্রাম। তো আমি এই জন্য এখন এটাতে আমি পড়তে চাচ্ছি। তো তখন তারা বাস মোটামুটি ভাবে মেনে নিয়ে নিচ্ছেন। আমি যদি থাকতাম জুওলজির অথবা যদি হিস্ট্রির, তাহলে তো আমাকে এত সহজে তো আর অ্যাডমিশন দিত না, বলতো যে তুমি ওয়াই নট জুওলজি, ওয়াই নট হিস্ট্রি। তো এসে আমি খুব রিয়েলাইজ করলাম এবং আমার খুবই কষ্ট হয়েছিল এই পুরো 1-1.5 বছর। আমার আসলে এমন অনেক বিকেল গিয়েছে যে আমি মানে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি অসীম দয়ালু, তুমি যদি দয়া করো তাহলে অন্তত আমার পড়ালেখাটা শেষ হবে আল্লাহ, আর আমার পড়ালেখাটা শেষ হলে আমি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি সহ অন্যান্য কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবো।
আল্লাহ তুমি আমার পড়ালেখাটা শেষ করার তৌফিক দাও, যত as soon as I can, আমাকে দ্রুত এটা যেন শেষ করতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। আলহামদুলিল্লাহ। তো পড়ালেখা শেষ করার পর এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে ক্যারিয়ার রিলেটেড যদি জবের যদি আমি প্রশ্নে আসি বা কথাবার্তায় যদি আসি, যারা তাদের ট্র্যাকে থাকে, যারা হচ্ছে যে তাদের মোটামুটি ভাবে ফিল্ডেই থাকে, তো ফিল্ডে যারা থাকে তাদের জন্য তো আসলে ওইরকম কোনো ডিফিকাল্ট না জব সার্চ করা বা অন্যান্য কিছু, এগুলো তো ডিফিকাল্ট হয় না। নর্মাল অন এভারেজ জব যেগুলো, এগুলো তো খুব মানে প্রিটি মাচ ইজি টু গেট, যে কেউ আজকে আসলে কালকেই দেখা যায় যে একটা জবে লেগে যেতে পারে। যেগুলো হচ্ছে যে আমরা মানে সাধারণ জব যেগুলো বুঝাই, যে কোনো স্টোরে জব করা, কোনো রেস্টুরেন্টে জব করা, কোনো হচ্ছে যে নর্মাল সার্ভিস সেন্টার গুলোতে জব করা, এগুলো তো হচ্ছে যে খুবই স্বাভাবিক সাধারণ একটা জব, এগুলো পাওয়া তো আর কোনো কঠিন ব্যাপার না। কিন্তু যারা মানে একাডেমিক বা প্রফেশনাল ফিল্ড থেকে আসে, আমার দেখা আর কি, আমার এটা এক্সপিরিয়েন্স বলে এখানকার যাদের সাথে আমি দেখেছি ভাই, আসলে মূলত মাস্টার্স একটা করে কেউ যে খুব ভালো একটা জব পেয়ে যাবে এই রিলেভেন্ট, বা হচ্ছে যে যদি তার ওই ব্যাপারে দক্ষতা না থাকে বা ওই প্রোগ্রামটার যদি আবেদন জব মার্কেটে যদি না থাকে, তাহলে এটা খুব টাফ, অনেক বেশি চ্যালেঞ্জিং। স্পেশালি যারা হচ্ছে যে আমাদের মতো একটা দেশ থেকে আসবে এবং যাদের মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ হয়ে যায় বাংলা, যেখান থেকে যে বৃত্ত থেকে বের হওয়া তাদের জন্য অনেক কঠিন। কারণ আমরা যতই চেষ্টা করি, যদি না ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না থাকে, যতই আমরা চেষ্টা করি, আমাদের জন্য কিন্তু ওই যে এদের মতো নেটিভ স্পিকার টিকার হয়, এটা কিন্তু খুব টাফ ব্যাপার। আমরা কমিউনিকেট করতে পারি ভালো, মানে ডেফিনেটলি এই ব্যাপারে কোনো ডাউট নেই, বা আমরা তারা কি বলতে চাচ্ছে সেগুলো আমরা বুঝতেও পারি খুব ভালো, এই ব্যাপারে কোনো মানে কাউকে আমি আন্ডারমাইন্ড করছি না। কিন্তু মানে এটাই রিয়েলিটি যে দিন শেষে আমরা তো ওদের সাথে ওই পাল্লা দিয়ে পারি না, কিন্তু যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আছে ওদের জন্য খুব সহজ হয়ে যায় যে এই করা। তো যার ফলশ্রুতিতে কেউ যদি একেবারে স্পেসিফিক জব যদি চায়, তাহলে ওই বিষয়টার উপরে নাম্বার ওয়ান তার হচ্ছে যে একটা খুব ভালো দখলও থাকতে হবে যে বিষয়ে সে জব চায়, এবং এর পাশাপাশি কি ওই জব মার্কেটে ওইটার একটা ডিমান্ড থাকতে হবে। তো এর মানে মানে মোটা দাগে যদি আমি বলি যে জব মার্কেটে অনেক কমন জেনারেলাইজ জব আছে, যেই জবগুলোর জন্য হয়তো বলছে যে কারো যদি একটা আন্ডার গ্র্যাড করা থাকে, বা কারো যদি একটা পোস্ট সেকেন্ডারি এডুকেশন থাকে, অথবা কারো যদি একটা হাই স্কুল থাকে, তো এবং এগুলো দিয়ে খুব ভালো ভালো জব অ্যাক্সেস করা যায়। ভালো ভালো জব বলতে যেমন আমি ফেডারেল গভর্নমেন্টের জব বলি, তারপর হচ্ছে যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গুলোর জব বলি, বা সিটির যে জব যেগুলো আছে, সিটির যে জব সরকারি জব, এগুলো যদি আমি বলি, তাহলে এই জবগুলোর জন্য রিকোয়ারমেন্টস কিন্তু যে তার একটা ইদার থাকে হচ্ছে যে হাই স্কুল একটা ডিপ্লোমা, অথবা হচ্ছে পোস্ট সেকেন্ডারি একটা এডুকেশন বা মানে ডিপ্লোমা বা হোয়াটএভার ইট ইজ, যে কোনো কিছু যদি থাকে তাহলে সে ইলিজেবল হয়ে যায়। তো সুতরাং এখানে যে অনার্স করছে বা মাস্টার্স করছে অথবা কেউ যদি ডিপ্লোমা করে, তাহলে তার ওই জিনিসটা ফুলফিল হয়ে যায়, কিন্তু ওই যে কন্ডিশন যেটা আছে ওইটা ফুলফিল হয়ে যায়। ওই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেলে খুব ইজিলি ওইসব জবগুলোর জন্য তারা অ্যাপ্লাই করতে পারে, এবং জবগুলোর জন্য অ্যাপ্লাই করলে এটা কোনো কঠিন কোনো কিছু না। এখানে জবে ওই যে বাংলাদেশের বিসিএস এর সিস্টেমেই কিছু কোয়েশ্চেন থাকে, তো সাধারণ জবে সাধারণ মানের কোয়েশ্চেন, একটু অসাধারণ জবে অসাধারণ মানে অনেক বেশি পড়ালেখা করার মতো কোয়েশ্চেন, কিন্তু প্রিটি মাচ খুবই কমন। যেমন ম্যাথস থাকে, কিছু হচ্ছে যে বেসিক ইংলিশ থাকে, তারপর হচ্ছে যে বেসিক, আমি কিছুদিন আগে একটা ট্রাই করেছিলাম একটা ফেডারেল গভর্নমেন্টের জবে। তা আলহামদুলিল্লাহ মানে আমি যখন এক্সাম দিতে গিয়েছি, আমি কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, এমনিতেই গিয়েছি হচ্ছে র্যান্ডম। তো ওইখানে হচ্ছে কম্পিউটারের কিছু এক্সাম ছিল, তারপরে ম্যাথস এর কিছু ছিল, ইংলিশের কিছু বিষয়াদি ছিল। তো আমি দিয়ে আসার পরে আমি খুবই ফ্রাস্ট্রেটেড যে আমি যেহেতু প্রিপারেশন নেই, আমার খুব ফ্রাস্ট্রেশন ছিল যে না এত বাজে করলাম, এটা আসলে করাটা আমার জন্য উচিত হয়নি। তো এসে দেখি যে আমাকে ওরা সিলেক্ট করে ফেলছে। সিলেক্ট করে ফেলার পরে দেখি যে জব ওইটা পেয়ে গেছিলাম। তো বিকজ অফ কোভিড জবটা পোস্টপোন হয়ে আছে, অল্প কিছুদিন টাকা পয়সা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়ার পর দেখি যে জবটা পোস্টপোন হয়ে আছে। জানি না কবে আবার হচ্ছে যে রিজিউম হয়, রিজিউম হলে হয়তো ওরা আবার ডাকতে পারে বাই দা ওয়ে। তো আমার কাছে মনে হলো যে মানে যদি কেউ লেগে থাকে মানে ইটস নট এ ডিফিকাল্ট থিং, এবং যে যার মানে লাইনের জব পাওয়া খুবই সহজ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা যে আসলে যে যে জব করুক না কেন, এখানে তো একটা হচ্ছে যে মিনিমাম স্যালারির একটা স্ট্যান্ডার্ড আছে। এই স্ট্যান্ডার্ডে যেই যে ক্যাটাগরির জব করুক, সেই জব করে খুব মানে সাবলীল ভাবে সুন্দরভাবে নিজের জীবন চালিয়ে নেওয়া মানে খুব কমফোর্টেবলি, এটা এরকম না যে তার জন্য খুব কষ্ট হয়ে যায় বা হচ্ছে যে সে কোনো কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে। যদি মোটামুটি ছোটখাটো জব করে তাহলে রেস্টুরেন্টে যাওয়া কম্প্রোমাইজ করতে হচ্ছে, অথবা ঘোরাঘুরি কম্প্রোমাইজ করতে হচ্ছে, অথবা গাড়ি কেনা কম্প্রোমাইজ করতে হচ্ছে না। ছোট শহরগুলোতে এরকম না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জব করলেই তার জন্য গুড এনাফ, তার ফ্যামিলির জন্য গুড এনাফ, তারা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, মানে স্বাভাবিক ভাবে না।
মানে অনেক অনেক ভালো ভাবে সার্ভাইভ করতে পারবে উইদাউট এনি ট্রাবল। এক্স্যাক্টলি, আপনি তো ভাই জাস্টিন ট্রুডোর দেশে আছেন। জাস্টিন ট্রুডো হচ্ছে এখন কি বলবো, খুব ভালো একটা এক্সাম্পল যে কত বেশি উদার হতে পারে মানুষ, বা কত বেশি ভালোভাবে একটা কান্ট্রি চালানো যায়। আমরা যেটা বাইরে থেকে দেখি, ভিতরে আপনি থাকতে পারবেন definitely। তো লাইক আমরা তো আবার পাশাপাশি দেশে আছি, কিন্তু ইউ নো দ্য রিয়ালিটি, আমি না বললাম থাক। সো আমরা মোটামুটি জানলাম যে আসলে আপনার পড়াশোনা থেকে ক্যারিয়ারে যে ট্রানজিশনটা বা যেভাবে জবে ল্যান্ড করা যায় সেই ব্যাপারটা নিয়ে জানলাম। আর আরেকটা লাইভে আমরা কিছুটা আলোচনা করেছি, সুপ্রিয় দর্শক যারা দেখছেন, আমাদের কানাডার হচ্ছে মাস্টার্স নিয়ে একটি সেশন আমরা করেছিলাম, কানাডা আন্ডারগ্রেড নিয়ে একটি সেশন করেছিলাম, দুজন জয়েন করেছেন কানাডা দুইটা ভালো ইউনিভার্সিটি থেকে, আপনারা দেখতে পারেন। আর এখন যারা এই সেশনটি দেখছেন, আপনারা হচ্ছে যদি সেশনটি একটু লাইভটি শেয়ার করেন, তাহলে অনেকের হয়তো বা যে কোয়ারি গুলো আছে ওই কোয়ারি গুলো জানা হয়ে যাবে। সো প্লিজ একটু শেয়ার করবেন, ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে গেলে সবার জন্য সুবিধা হবে, যেভাবে আপনারা সুবিধাটি পাচ্ছেন। তো মাসুদ ভাই, যদি আমরা নেক্সট ইয়েতে আসি, যে আপনি যেটা বললেন, সবাই আসলে একদম একাডেমিশিয়ান হওয়ার জন্য বিদেশ যায় না, বা এমন কিছু ডেস্টিনেশন মানুষজন খুঁজে, আমি একটু আগে বলেছি আপনাকে, যেগুলোতে হচ্ছে একটু পড়াশোনা শেষ করার পরে একটু ইজি পিআর পাওয়া যায়। যেমন আমি যদি ইউএসএ কথা বলি, তাহলে হচ্ছে আপনার অনেক বেশি কাঠখড় পোড়াতে হয়। আপনার H1B আসতে হবে, H1B থেকে আপনাকে গ্রিন কার্ডে, H1B হয়ে গেছে এখন লটারি, মানে আপনি খালি ক্যাপাসিটি দিয়ে হচ্ছে না, লটারিতে আপনাকে আসতে হবে। মানে একটা লং প্রসেস এন্ড দেন হ্যাকটিক প্রসেস, এরপরে কোনো সিউরিটি নেই যে আপনার হবে নাকি হবে না। ইন দ্যাট কেস কানাডা ইজ বেটার দেন দ্যাট, বা হচ্ছে অস্ট্রেলিয়া বা ইউরোপের কিছু কান্ট্রি যেগুলো বেটার। সো যদি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট এই যে একটা মাস্টার্স করে তারপরে ওখানে ক্যারিয়ার করে পিআর পেতে চায়, সেক্ষেত্রে কোন প্রভিন্স গুলো আসলে বেটার হবে? এখানে আমরা একটা অলরেডি একটা কোয়েশ্চেনও পেয়েছি যে, আমি যদি একটা কোয়েশ্চেন, এই যে এখানে কোয়েশ্চেনটা আছে যে কোন স্টেটে পড়াশোনা করলে, নির্দিষ্ট কোন স্টেটে পড়াশোনা করলে কি পিআর এর ক্ষেত্রে বেশি সুবিধা পাওয়া যায় কিনা। তো যদি এই স্টেটে একটু কথা বলতেন, যে যারা অ্যাপ্লাই করতে চায় ওরা যদি ওখানে কোন প্রভিন্সে অ্যাপ্লাই করা মানে দরকার। আচ্ছা, ওই ফার্স্ট আসি হচ্ছে তুমি যেটা দিয়ে স্টার্ট করলা, অর্থাৎ ওই আমেরিকার সাথে একটা কম্পেয়ার করলা কানাডার অবস্থানকে, আর 2 নাম্বার কম্পেয়ার করলা অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু কান্ট্রিকে কানাডার সাথে। ইন টার্মস অফ যদি পার্মানেন্ট রেসিডেন্সি আমি যদি বলি, আমার মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে আই এম ভেরি ভেরি লাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সুযোগ দিয়েছেন এই দুনিয়া ঘুরে দেখার এবং এক্সপ্লোর করার, এবং পৃথিবীর অনেক মানুষের সাথে কানেক্টেড হওয়ার, এবং স্টিল আই এম কানেক্টেড উইথ মেনি পিপল, আলহামদুলিল্লাহ। কানাডা হচ্ছে আমার 29th কান্ট্রি, মানে এর আগে আমি 28টা দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন ঘুরার, আমি এবং ঘুরে ফেলছি হচ্ছে যে। তো সব দেশ ঘুরলেই যে আমি সেই সমস্ত দেশের ইমিগ্রেশন সম্পর্কে জানি বা সেই সমস্ত দেশের বিষয়াদি সম্পর্কে জানি, বিষয়টা তা না। কিন্তু আমার ক্লোজলি যারা ইউরোপে থাকে, যারা অস্ট্রেলিয়াতে থাকে, যারা আমেরিকাতে থাকে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার বা হচ্ছে যে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। এবং আমি যখন হচ্ছে যে ডিসিশন নিচ্ছি টু মুভ টু কানাডা, তখন আমাকে অনেকগুলো বিষয় আমি কনসিডার করতে হয়েছে বলতে আমাকে অনেকগুলো বিষয় এক্সামিন করতে হয়েছে যে আসলে কোন দেশটা বেটার ডেস্টিনেশন হবে। মানে সত্যি বিষয়টা যেটা, রিয়েলিটি যেটা, কানাডায় আসার আগে আমি জানতাম না যে কানাডার সিস্টেমটা এত সহজ, স্পেশালি মানে হচ্ছে যে ওই কি যেন একটা প্রবাদ ছিল যে এইটা হয়ে ঢুকবে ওইটা হয়ে বের হয়ে যাবে, কাইন্ড অফ দ্যাট আর কি। যে কানাডায় পড়তে আসা মানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া, প্রিটি মাচ। এখন যদি কেউ তার সুযোগটাকে যদি হেলায় হারিয়ে ফেলে বা যদি থ্রো অ্যাওয়ে করে, না ঠিক আছে আমার হাতে কলম আছে আমি ফেলে দিলাম, সো দ্যাটস এ টোটালি ডিফারেন্ট স্টোরি। কিন্তু কানাডার সিস্টেমটাই এমন করে রেখেছে, কানাডার গভর্নমেন্টের প্ল্যানিংটাই এরকম যে যে সমস্ত লোকজন পড়ালেখা করতে আসবে কানাডাতে, ডেফিনেটলি তাদেরকে এখানে সেটেল ডাউন করাবে, তাদেরকে রেখে দিবে, কারণ তারা তো অ্যাসেট। এখানের গভর্নমেন্ট বিলিয়নস অফ ডলার লোন দিয়ে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। এখানকার মানে লোকাল যারা আছে অথবা হচ্ছে যে মানে নেটিভ যারা আছে, এদেরকে পড়ালেখা করার জন্য এনকারেজ করতেছে। তো এবং এনকারেজ করে তাদের মূল টার্গেটটা কি, এদেরকে পুশ করে জব মার্কেটে ঢুকানো, এদের ক্যাপাসিটি গুলোকে বিল্ড আপ করানো এবং বিল্ড আপ করে তারপর ঢুকানো। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তো তাদের জন্য হচ্ছে নেয়ামত, বরকত, যে এরা আসতেছে পড়ালেখা করতেছে। সো দ্যাট মিনস তাকে আর মানে নতুন করে ট্রেন করার কোনো কিছু নাই, তার পেছনে ইনভেস্টমেন্ট করার কোনো কিছু নাই, সে তার নিজের টাকা দিয়ে পড়তেছে। মানে কত মজার একটা ব্যাপার এখানে। মানে যদি আমরা টিউশন মানে যদি ডিফারেন্সটা যদি দেখি বা টিউশনের গ্যাপটা যদি দেখি, ফর এক্সাম্পল একটা ডোমেস্টিক স্টুডেন্ট যদি $5,000 যদি পে করে, সেখানে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পে করতেছে $15,000। দ্যাট মিনস ক্যানাডিয়ান গভর্নমেন্ট দুই দিক থেকে বেনিফিটেড হচ্ছে। নাম্বার ওয়ান, ওর টাকাটা নিচ্ছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট,
টাকাটা নিয়ে নিজের পকেটে পুরে দেশটাকে মোটামুটি সমৃদ্ধ করতেছে, এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, সে তার মানে এই যে লেবার ফোর্সে যে গ্যাপ আছে, তার যে এই মানে লেবার যে দরকার, তার যে স্কিলড ম্যান পাওয়ার যে দরকার, এই জায়গায় যে বড় ধরনের একটা যে গ্যাপ, এটা অটোমেটিক পেয়ে যাচ্ছে। তো সুতরাং কি জন্য তাকে মানে এই যে তৈরি করলো যাকে, বা মানে অটোমেটেড যাকে পেয়ে গেল, তাকে কি জন্য থ্রো অ্যাওয়ে করবে? তো কানাডা গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই যে এদেরকে থ্রো অ্যাওয়ে করে বের করে দেওয়া, পাঠায় দেওয়া, যে না ঠিক আছে তোমার পয়সাটা আমি নিলাম, এবার তুমি চলে যাও, তুমি তোমার রাস্তা মাপো। না, কানাডা গভর্নমেন্টের এরকম কোনো প্ল্যান নেই। প্ল্যানটাই হচ্ছে যে খুবই ফ্রেন্ডলি, ইমিগ্রেশন ফ্রেন্ডলি, যে একজন এখানে পড়ালেখা করতে আসবে, কিন্তু যদিও যদিও পড়ালেখা যখন যে করতে যাবে তখন কিন্তু এইটা কখনোই লেখা যাবে না বা বলা যাবে না যে আমি পড়ালেখা করতে আসছি, আমার প্ল্যান হচ্ছে কানাডায় আমি সেটেল হয়ে যাবো। নো নো, নেভার নেভার। এটা বলতে হবে যে না, আমি থাকবো না, আমি তোমার দেশে আসতেছি পড়ালেখা করার জন্য, বেস্ট এডুকেশন তুমি দিচ্ছ, তো তোমার যেহেতু বেস্ট এডুকেশন তুমি অফার করতেছো, এবং আমার যে ডেস্টিনেশন বা আমার যে ক্যারিয়ার গোল, এই ক্যারিয়ার গোল আমি অ্যাচিভ করতে পারবো তোমার এডুকেশন নিলে, সো দ্যাটস ওয়াই আমি তোমার এখানে পড়ালেখা করতে আসতেছি। কিন্তু ওদের সিস্টেমটা এমন ভাবে সাজানো যে একজন পড়ালেখা করলে তার জন্য পার্মানেন্ট রেসিডেন্সি বা পরবর্তীতে সিটিজেনশিপ, এগুলো একেবারে মানে ডাল ভাত করে রাখছে আর কি, একেবারে ডাল ভাত করে রাখছে। এখন কেউ যদি মানে আনলাকি হয় মারাত্মক রকমের, এবং কেউ যদি মানে বড় ধরনের গ্রস মিস্টেক্স যদি করে থাকে, তাহলে একমাত্র সে এই পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে তার একটা কাঠখড় পোহাতে হবে। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ওই যে কোয়েশ্চেনটা আসছে, এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছুদিন আগে এই লোকজন বিভিন্ন ভাবে বলে টলে দেখে, আমি কিন্তু খুব বেশি এইভাবে প্ল্যান ছিল না আমার, তো লোকজন অনেক বলে জানতে চায়, এই জন্য আমি চিন্তা করলাম যে, এবং দেখলাম যে ইউটিউব সহ অন্যান্য জায়গাগুলোতে খুবই মিস ইনফরমেশনের ছড়াছড়ি, লোকজন জানে না কিছু, ঢাকা শহরে বসে বা অন্য যে কোনো এক জায়গায় বসে একটা কম্পিউটার টেবিলের সামনে বসলো, বসে সে বিরাট লেকচার মেরে দিয়ে দিল যে, এবং বলে দিল যে কানাডা সম্পর্কে, আমেরিকা সম্পর্কে, পৃথিবীর সমস্ত দেশ সম্পর্কে তার চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ নাই। কিন্তু বাস্তবতার সাথে মিলালে দেখা যায় যে সে যা তথ্য দিয়েছে, এই তথ্যের মোটামুটি 90%ই হচ্ছে ভুয়া। ভুয়া বলতে সে জানে না দেখে, এটা এরকম না যে সে ইন্টেনশনালি ভুয়া দিচ্ছে, ইদার সে ইংরেজি পড়ে সেটা ট্রান্সলেট করে পাবলিকের কাছে বলতে পারে না, বুঝাইতে পারে না, অথবা যে সোর্স থেকে সে তথ্যগুলো নিয়েছে সেই সোর্সটা হচ্ছে যে একটা বোগাস সোর্স আর কি। তো যার ফলশ্রুতিতে সাধারণ পাবলিক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এইরকম জিনিসগুলো দিয়ে তারা মনে করে যে না ঠিক আছে, এটা তো হচ্ছে যে বিশাল একটা ব্যাপার, মানে হচ্ছে যে সে তো আল্লাহর পক্ষ থেকে মনে হয় আফতার হিসেবে মনে হয় নেমে আসলো, এবং আমাদের সামনে মনে হয় একেবারে অসাধারণ কিছু বিষয় তুলে ধরলো, এবং এর মাধ্যমে মানে আমার জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল, এইরকম একটা চিন্তা করে আর কি। কিন্তু আদতে দেখা গেল যে তার 90% তথ্যই হচ্ছে যে ভুল হয়ে যায়। তো এই বিষয়টা যেন না হয়, এবং আমার যতটুকু জানা আছে এটা শেয়ার করার জন্য আমি আমার ওই যে ইউটিউবের একটা চ্যানেল, মাসুদস ওয়ার্ল্ড এই নামে একটা চ্যানেল করে তারপরে আমি হচ্ছে যে বিভিন্ন কন্টেন্ট দেওয়া স্টার্ট করি। এর ভিতরে লাস্ট টাইম আমি একটা কন্টেন্ট দিয়েছিলাম, এটা হচ্ছে যে কোন প্রভিন্সে আপনি পড়ালেখা করতে আসবেন। এটা খুবই দরকারি, এটা হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্সের সাথে, বা হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি, বা আমি যতটুকু খুব ভালোভাবে জেনেছি, আমি সেই প্রভিন্স গুলো নিয়ে রিকমেন্ড করেছি পাবলিককে। তো আমার এই রিকমেন্ডে আমি যে রিকমেন্ড গুলো করেছি, ফার্স্ট আমি যে প্রভিন্সে থাকি এটার ব্যাপারে তো ডেফিনেটলি আমি একটু পজিটিভলি বলেছি, যদিও হয়তো আমার এই প্রভিন্সের চেয়ে অন্য প্রভিন্সের সুযোগ সুবিধাগুলা আরো ভালো। তো আমার প্রভিন্সের সিস্টেমটা হচ্ছে, আমি থাকি হচ্ছে ম্যানিটোবাতে, আমার এই প্রভিন্সের সিস্টেম হচ্ছে যে এখানে পড়ালেখা শেষ করার পর এই পড়ালেখার কোনো রকম ফিল্ড নেই। দ্যাট মিনস ব্যাচেলর হতে পারে, একটা সার্টিফিকেট কোর্স হতে পারে, অথবা হচ্ছে যে ডিপ্লোমা হতে পারে, অথবা মাস্টার্স হতে পারে, অথবা পিএইচডি হতে পারে, যে যেই প্রোগ্রামে পড়তে আসুক, ন্যূনতম প্রোগ্রামের মেয়াদ হতে হবে 1 বছর, 1 ইয়ার। সো যদি কেউ 1 বছরের একটা প্রোগ্রামে যদি পড়তে আসে, ন্যূনতম 1 বছর, এখন যে পিএইচডি করতে আসছে সে কি 1 বছর পরে এলিজিবল হবে? না, তাকে প্রোগ্রাম কমপ্লিট করতে হবে। যে মাস্টার্স করতে আসছে তার যদি 2 বছরের মাস্টার্স হয়, তাহলে তাই 2 বছরের মাস্টার্স তাকে কমপ্লিট করতে হবে। যে ব্যাচেলর করতে আসছে সে কি হাফওয়েতে গিয়ে বলতে পারবে যে না কেন ব্যাচেলর ওই ডিপ্লোমা করলে 1 বছরে পিআর এর জন্য এলিজিবল হয়ে যায়, তাহলে আমি কি এলিজিবল হব না? আমি তো এখানে 3 বছর পড়ালেখা করতেছি। না, ইউ হ্যাভ টু ফিনিশ ইউর ডিগ্রি ফার্স্ট। তো ওই ডিগ্রিটা ফার্স্ট কমপ্লিট করতে হবে। ডিগ্রিটা কমপ্লিট করার পর তাকে যেটা করতে হবে যে মাত্র 6 মাস কাজ করতে হবে। তো সবচেয়ে মজার ব্যাপার এটা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে যেই বিষয়ে পড়ালেখা করে সেই বিষয়ের উপর জব করতে হয়, যেই বিষয়ে পড়ালেখা করে সেই বিষয়ে একটা জব মানে সিমিলার একটা জব খুঁজে বের করতে হয়। কানাডার কিছু প্রভিন্স এত অসাধারণ ডেস্টিনেশন, এই জন্য আমি বলবো ইট ডাজন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ জব ইউ গট, যে কোনো ধরনের জব হতে পারে। এটা মানে এটা কোনো পাঁচ বিচার নাই, কোনো বলে দেওয়া নাই যে না ঠিক আছে এই জবটা হতে হবে অথবা ওই জবটা হতে হবে, যে কোনো জব। ফর এক্সাম্পল আমি স্নো ক্লিন করি, ফর এক্সাম্পল আমি সুইপ করি, স্টিল ইটস এ জব।
শর্তটা হচ্ছে কি, এই জবটা একটা লং টার্ম জব হতে হবে। তো লং টার্ম জব বলতে ম্যানিটোবায় বোঝা হচ্ছে 2 ইয়ার্স এর একটা জবকে লং টার্ম জব বোঝায়, এবং 6 মাস কন্টিনিউয়াসলি সেই জবটা করতে হবে। তাহলে যে 6 মাস জবটা করলো এবং তার 2 বছরের একটা হচ্ছে যে কন্ট্রাক্ট আছে যে হ্যাঁ ঠিক আছে লং টাইম তাকে জব অফার করছে এমপ্লয়ার, হি ইজ গুড টু অ্যাপ্লাই ফর এমপিএনপি, দ্যাট মিন্স ম্যানিটোবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। এটার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। এই অ্যাপ্লিকেশনের মাত্র 3 থেকে 6 মাসের ভিতরে তার ওই এমপিএনপির যে হচ্ছে যে ওইটা পেয়ে যাবে, অর্থাৎ প্রভিন্সিয়াল নমিনেশনের সার্টিফিকেটটা পেয়ে যাবে। এই সার্টিফিকেটের পর সে জাস্ট ফেডারেল গভর্নমেন্টের কাছে তার অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবে। একটা সার্টেন টাইম পরে তার, অর্থাৎ প্রায় 1 বছর লাগে, মাঝে মধ্যে আরো কম সময়ও লাগে, এটা ডিপেন্ড করে, মেডিকেল আছে, এটা আছে, সেইটা আছে, অনেক কিছু আছে, সব মিলে তার পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে যাবে। তাহলে এত সহজ সিস্টেম আর দুনিয়ার কোথায় পাওয়া যেতে পারে? আমি জাস্ট 1 বছরের পড়ালেখা করলাম, 6 মাস কাজ করলাম, তারপরে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করলাম, আমার হচ্ছে নেক্সট 1 বছরের ভিতরে হয়ে গেল, টোটাল 2.5 বছরের ভিতরে আমি প্যাকড। আরেকটা যেমন হচ্ছে যে আমি আরেকটা প্রভিন্সের আর 4টা প্রভিন্সের কথা বলেছি, যেগুলো হচ্ছে যে আটলান্টিক প্রভিন্সেস বলা হয়। আটলান্টিক প্রভিন্সেস বলতে নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর, নিউ ব্রুন্সউইক, এই 4টা প্রভিন্সকে বলা হয় আটলান্টিক। আটলান্টিকের পারের দিয়ে মানে পার ঘেঁষে হচ্ছে এই 4টা প্রভিন্স। তো এখানে এত সুন্দর সিস্টেম করেছে যে কেউ যদি 2 বছরের একটা প্রোগ্রাম করে, 2 ইয়ার্স, আমি 2 বছরের একটা প্রোগ্রাম করলাম, ডাজন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম, মানে এটা কোনো বিষয় না, ডিপ্লোমা, সার্টিফিকেট, মাস্টার্স, অনার্স, যা কিছু করার সে এটা করলো। এবং আরেকটা মজার ব্যাপার কি, এর ভিতরে যদি সে 1 বছরের কম সময় যদি ল্যাঙ্গুয়েজ পড়ে, দ্যাট মিনস আমার ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি 6.5 নাই। তো তাহলে আমি কি করলাম, আমি প্রথমে হচ্ছে যে আসলাম এখানে ল্যাঙ্গুয়েজ করার জন্য, ল্যাঙ্গুয়েজ করলাম 6 মাস 8 মাস পর্যন্ত, বা হচ্ছে যে এরকম একটা পিরিয়ড অফ টাইম আমি ল্যাঙ্গুয়েজ করলাম, তারপরে আমার মেইন কোর্সে চলে গেলাম। সব মিলায় ঝিলে আমার কি 2 বছরের একটা প্রোগ্রাম আমি কমপ্লিট করলাম। 2 বছরের প্রোগ্রাম কমপ্লিট করার পর কোনো জব অফার লাগবে না। জব অফার লাগবে হচ্ছে যে একটা এমপ্লয়ারের কাছ থেকে, মানে সে একটা জব নিতে হবে কিন্তু কোনো জবের এক্সপিরিয়েন্স লাগবে না, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না জবের। সে হচ্ছে যে জব 1 বছরের একটা জব অফার নিবে। 1 বছরের যদি একটা জব অফার এমপ্লয়ারের কাছ থেকে নিতে পারে, এটা সাধারণ যে কোনো জব হতে পারে, অর্থাৎ আমাদের এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি করা আছে, এ বি সি ও, এরকম কিছু ক্যাটাগরি করা আছে। তো মানে সি মানে হচ্ছে একেবারে জেনারেল ওয়ার্ক, খুবই সাধারণ, একটা দোকানের সেলসম্যান, সে হচ্ছে কি সি ক্যাটাগরিতে পড়ে যায়। তো এইরকম জায়গায় যদি সে 1 বছরের একটা জব অফার যদি শুধু পায়, আর কোনো কিছু দরকার নেই, তার শুধু একটা জব অফার, এই জব অফার পাওয়ার সাথে সাথে সে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং 6 মাসের ভিতর তার পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে যাবে। সো দ্যাট মিন্স কি, 2 বছর আমি পড়ালেখা করলাম, 6 মাসের ভিতর পিওর হয়ে গেল, 2.5 বছর ডান। আর কি, আর ঝামেলা কি? এরপরে আমি আরেকটা প্রভিন্সের ব্যাপারে হচ্ছে যে রিকমেন্ড করেছি, সেটা হচ্ছে কুইবেকের একটা, মানে কুইবেক যারা ফ্রেঞ্চ নিয়ে পড়ালেখা করবে, 1.5 বছর মেয়াদি তাদের কমপক্ষে কোর্স হতে হবে। 1.5 বছর মেয়াদি যদি কোর্স কমপ্লিট করে এবং যদি তার হচ্ছে যে ফ্রেঞ্চের লেভেলটা যদি একটা, তাদের হচ্ছে যে লেভেল, ওরা ইন্টারমিডিয়েট লেভেল যেটাকে বি বলে, ওই লেভেল বি যদি তার হচ্ছে যে মানে বলা পাখলে ফ্রান্সে, এই যদি মানে ফ্রেঞ্চ বলার যদি তার ওই এটা যদি বি লেভেলে যদি থাকে, তাহলে সে ডিরেক্টলি রাইট অ্যাওয়ে মানে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লিকেশনের 20 দিনের ভিতরে তার প্রসেসিংটা, মানে ওই প্রভিন্সে তার প্রসেসিংটা ডান হয়ে যাবে। তারপরে সে ফেডারেল গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়ে দিবে, হয়তো বছর খানেক লাগবে। তো এত সহজ পৃথিবীর কোন দেশে আছে পার্মানেন্ট রেসিডেন্সি দেয় যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়তে আসে? আমার জানা, আমার দেখা পৃথিবীর কোনো দেশ নাই। শুনেনি। আচ্ছা, তো ভাই আর কোনো প্রভিন্স কি আছে নাকি এই কয়টাই? ডেফিনেটলি আরো কিছু প্রভিন্স আছে, কিন্তু আমি বলবো যে এই প্রভিন্স গুলো হচ্ছে যে কি, মানে ইমিগ্রেশন যদি ফ্রেন্ডলি প্রভিন্সেস বলি, আমি বলবো যে এগুলো হচ্ছে অনেক বেশি ইমিগ্রেশন ফ্রেন্ডলি প্রভিন্স। আরো আছে যেমন সাসকাচুয়ান আছে, তো অনেকে সাসকাচুয়ানকে একটু কম পছন্দ করে এই জন্য যে নাম্বার 1 ওখানে জবের খুবই স্কেয়ারসিটি আছে, মোটামুটি জব পাওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, জবগুলো পাওয়া। আর 2 নাম্বার বিষয় হচ্ছে ওখানে একটু এক্সট্রিম, মানে আমাদের ম্যানিটোবা মোটামুটি কোল্ডের জন্য বিখ্যাত, তো ওইখানে আরো বেশি কোল্ড আর কি। যে মানে যেমন এখানে যখন আমাদের 15-16 ডিগ্রি, আমি ওখানে শুনছি যে মাইনাসে থাকে বা 1-2 থাকে। তো দ্যাট মিনস, এবং ওইখানের বিষয়টাও সহজ, কিন্তু আমার খুব ভালো জানাশোনা নাই, এজন্য আমার যেহেতু আমি স্টাডি করি নাই আর কি ওই প্রমিসটা নিয়ে, তো যদি স্টাডি করি হয়তো আরো ফার্দার জানতে পারি, কিন্তু আমার স্টাডি নাই ওইটার ব্যাপারে। আমি এই কয়টা প্রমিস নিয়ে মোটামুটি স্টাডি করছি, কারণ আমার কাছে লুক্রেটিভ মনে হয়েছে যে এই প্রভিন্স গুলো আসলে অনেক সহজ মনে হয়েছে আমার কাছে, যে না এর চাইতে সহজ আর কি হইতে পারে। 2 বছর পড়ালেখা করলাম, একটা জব অফার পাইলাম, 6 মাসের ভিতরে আমার পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে গেল, তো আর কি চাই? 1 বছর একটা ডিপ্লোমা করলাম, 6 মাস কাজ করলাম, 1 বছরের ভিতরে আমার পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে গেল, আর কি চাই?
এখানে এত সহজ যদি সিস্টেম থাকে, ওদিক দিয়ে মানে আমি মানে কুইবেকে থাকলাম, কুইবেকে তো মূলত ফ্রেঞ্চ, ওইখানে সবাই মানে কথা বলে ফ্রেঞ্চে, খায় ফ্রেঞ্চে, ঘুমায় ফ্রেঞ্চে, সবকিছু করে ফ্রেঞ্চে, ওইটা হচ্ছে ফ্রেঞ্চ একটা প্রভিন্স। ওইখানে থাকলাম, আমি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি না শিখতে পারি, আমি চায়না থেকে মানে বিরাট একেবারে মান্দারিনের উপর বস হয়ে যাচ্ছি, আমি কোরিয়াতে থেকে মানে অনর্গল কোরিয়ান বলতেছি, জাপানের দুর্বেদ্য যে ভাষা, এই ভাষা আমি রপ্ত করে ফেলতেছি, সবকিছু আমি সহজে করে ফেলতেছি, ওয়াই নট ফ্রেঞ্চ? আমি একটা ভাষা কি রপ্ত করতে পারবো না? যারা ফ্রান্সে থাকে তারা ফ্রেঞ্চে কমিউনিকেট করে না? তো সবাই করে, এটা মানে কঠিন কোনো কিছু না। মূল হচ্ছে ভিশন থাকতে হবে, কারো যদি ভিশন থাকে, আসার পরে যদি টাকার চেয়ে যদি প্রায়োরিটিটা থাকে যে আমি আগে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিটা নিব, আগে কানাডায় সেটেল হব, তারপরে টাকা পয়সা কামানোর যা আছে ওগুলা টাকা পয়সা কামাবো, বা পরবর্তী যাবতীয় যা কিছু করার সেগুলা করবো। এখন প্রথমে যদি প্ল্যান থাকে যে না, আসছি কানাডাতে, এস কাইন্ড অফ মিডল ইস্ট, আসছি টাকা কামাইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, দেন দ্যাটস এ ডিফারেন্ট নাম। ওইটাও একটা খারাপ না, একটা সার্টেন পিরিয়ডে হয়তো সে তার মানে ট্র্যাকে চলে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পড়ালেখা করতে আসছে এবং যার প্ল্যান হচ্ছে সেটেলমেন্ট, তাহলে মানে তার আপমোস্ট প্রায়োরিটি হবে হচ্ছে কি যে পার্মানেন্ট রেসিডেন্সি। ওইটা যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত তো সে মানে স্থির থাকাটা উচিত না। তার প্রয়োজন যে ওইটা অ্যাচিভ করা ফার্স্ট, তারপরে অন্য কিছু মানে অটোমেটেড চলে আসবে। কানাডা থাকলে সবকিছু চলে আসবে ইনশাআল্লাহ। কানাডার যত সুযোগ সুবিধা কানাডিয়ানরা পায় বা পার্মানেন্ট রেসিডেন্টরা যা পায়, সেই সুযোগ সুবিধা অটোমেটেড সে পাবে। এক্স্যাক্টলি অনেক বেশি বলে ফেলছি, হ্যাঁ? না ভাইয়া, যেগুলো বলা দরকার সেগুলো তো বলতে হবে। আমাদের সেশন তো আমরা অনেক যতক্ষণ লাগে ততক্ষণ করবো, কারণ পিপল নিড টু নো। আমার কথা হচ্ছে মানুষ এখন চিটেড হয়, এখনো এই গুগলের যুগে মানুষ চিটেড হয়, এক জায়গায় যে হচ্ছে ইনফরমেশন পায় না, এবং হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র করে। কানাডা নিবে বলে হচ্ছে ওই মালয়েশিয়া নিয়ে রেখে দিয়েছে, কানাডায় চলে আসছো, জিনিসপত্র এখনো ঘটে, মানে এটা খুব ইন্টারেস্টিং। আমাকে মাঝখানে কয়েকজন খুব ইন্টারেস্টিং, আবার আরেক দিক থেকে প্যাথেটিক, যে আমাকে কয়েকজন পরিচিত আমাকে ফোন করে বললো যে ভাই আপনি কি একটু কাইন্ডলি একটু ফেভার করতে পারবেন? আমি বললাম যে ওয়াই নট, আমি তো ফেভার করার জন্য রেডি। তো বললো যে তাহলে আপনি যদি একটু হেল্প করেন তাহলে এটা একটু খুব ভালো হয়। আমি বললাম হ্যাঁ, কি হেল্প করতে হবে, লেট মি নো। বললো যে আমার পরিচিত এক ছোট ভাই, সে তো আসবে কানাডাতে, আসলে একটু তাকে একটু ভাই যদি আপনি মানে কয়েকদিনের জন্য থাকা টাকা সহ এগুলোর যদি ব্যবস্থা করে দেন। আমি বললাম যে কানাডা তো একটা বড় কান্ট্রি, বাই দ্য ওয়ে ডাজন্ট ম্যাটার, যেই জায়গায় আসুক আলহামদুলিল্লাহ মোটামুটি ছোট আমার কানেক্টিভিটি আছে পুরো মানে কানাডাতে, ওই ছোট কানেক্টিভিটি দিয়ে ইনশাআল্লাহ মানে আই ট্রাই মাই লেভেল বেস্ট যে তাকে অন্তত 2-3 দিন এন্টারটেইন করানোর জন্য, আমি যেখানেই থাকি না কেন ডাজন্ট ম্যাটার, আমি তার জন্য চেষ্টা করবো এই সেই। পরবর্তীতে তাদেরকে আবার মানে তারা আবার ব্যাক এন্ড ফোর্থ আমার সাথে যোগাযোগ স্টার্ট করলো যে হ্যাঁ ভাইয়া আমি তো এত তারিখে আসতেছি, এইটা ফ্লাইট হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে। আমি কিউরিসিটি নিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি আসবেন তো কোন ভিসায় আসতেছেন, কি হিসেবে আসতেছেন, পার্মানেন্ট রেসিডেন্ট নাকি স্টাডি নাকি কি, কোন পারপাস? না না, আমরা মাল্টিপল ভিসা পাইছি। মাল্টিপল, ওইটা কি জিনিস মাল্টিপল ভিসা? আমি তো শুনি নাই কখনো মাল্টিপল ভিসা। বলে যে না, ওই যে মাল্টিপল হচ্ছে যে ওই আমি বললাম কি এটা কি ভিজিট ভিসার কথা বলতেছেন? বলছে হ্যাঁ। তাহলে যে ভিজিট ভিসা মাল্টিপল ভিসা, আচ্ছা ভালো, মাল্টিপল এই শব্দটা এখানে তো ইউজ করে না, বাই দা ওয়ে হইতেই পারে যে যেখানে যেভাবে একটা ওয়ার্ড ইউজ করে। তো আপনি কি ভিসা কি হাতে পাইছেন বা কি? বললো যে হ্যাঁ আমাদেরকে তো পেপার ভিসা দিয়ে দিছে। মানে পেপার ভিসা এটা আবার কি জিনিস? বললো যে ওই ইন্টারনেটে ভিসা হয়ে গেছে। মানে ইন্টারনেটে ভিসা হয়ে গেছে, এটা তো আমি শুনি নাই কখনো কোনোদিন, এতদিন কানাডায় আছি, বা আমি কানাডার ইমিগ্রেশন বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমার একটু আগ্রহ নর্মালি এমনি একটু বাড়তি, তা আমি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, তো এইরকম তো কোনো কিছু শুনি নাই। বললো যে না না, এরকম একটা ভিসা হয়, এটা হচ্ছে অনলাইনে ভিসা হয়ে যায়, অনলাইনে ভিসা হলে ওইটা দিয়ে চলে আসা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা তো হচ্ছে ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল মানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, ইটিএ, ওইটার কথা। বললো যে হ্যাঁ হ্যাঁ ইটিএ ভিসা, ইটিএ ভিসা। ও আচ্ছা, এটা তো এটার জন্য তো বাংলাদেশ এটা এলিজিবল না। মানে হ্যাঁ, কোনো বাংলাদেশি পিপল তো এটার জন্য তো এলিজিবল না। যদি তার শুধু আমেরিকান গ্রিন কার্ড থাকে তাহলে সে হচ্ছে যে কি ওইটা দিয়ে ট্রাভেল করতে পারবে। আর এটা তো নিতে $7 লাগে, এটা হচ্ছে নিতে $7 লাগে এবং 7 মিনিট লাগে এটা নিতে। একটা ফেক যদি কেউ গ্রিন কার্ডের নাম্বার বসায় দিয়ে দেয় যে ABCD, মানে ফর এক্সাম্পল আর কি 8 9 10 11 12 এরকম, যদি একটা ফেক যদি নাম্বার বসায় দেয় যে কয়টা ডিজিট লাগে, এবং সে যদি মানে হচ্ছে যে ওইটা যদি সাবমিট করে $7 লাগবে, উইদিন 5 to 7 মিনিটস সে ইজ গোনা গেট দ্যাট থিংস। বলতে ভাই কি বলেন, আমি তো অলরেডি 12 লাখ টাকা দিয়ে ফেলছি। আমি বলি আল্লাহু আকবার কাবীর। ভাই দেখেন, যদি কোনোভাবে যদি পলিটিক্যাল কোনো সিস্টেম করে বা যদি পুলিশ বা যদি কোনো কিছু দিয়ে যদি কোনো সিস্টেম করে যদি পিটায় যদি টাকাটা ব্যাক করতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন, আদারওয়াইজ ইউ আর গন।
আল্লাহ ভাই ভাই কি বলেন ওইখানেই আপসেট, ওইখানে আর কথা বলতে পারতেছে না। এখন এই যে মানে খুবই আনফরচুনেট যারা হচ্ছে যে শর্টকাট ওয়ে চিন্তা ভাবনা করে, যে না ঠিক আছে আমি আজকে চিন্তা করলাম কালকেই কানাডায় চলে আসবো, অথবা হচ্ছে যে আমাকে এক সপ্তাহ পর কানাডায় নিয়ে আসবে, অথবা এটা, অথবা ট্রুডো বলতেছে এই কথা যে আরে আল্লাহ সব মানুষকে কানাডার ভিতরে নিয়ে চলে আসবে, কানাডায় 10 লক্ষ জব তৈরি হয়ে গেছে, 5 লক্ষ জব তৈরি হয়ে গেছে, 8 লক্ষ জব তৈরি হয়ে গেছে, এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ট্রাভেল এজেন্সি গুলো এগুলো বেশি শেয়ার করে করে একেবারে বাম্পার করে ফেলে। আমি বলতেছি না যে না এখানে জব নাই, আমি বলতেছি না যে না তারা লোক নিচ্ছে না, বাট দিস আর নট দ্য ওয়ে। মানে এখানে আসার একটা সলিড ওয়েজ আছে, সেই ওয়েজ এর ভিতরে আমাকে যেই কন্ডিশন গুলো তারা বলে সেই কন্ডিশন গুলো ফুলফিলমেন্ট করতে হবে। যদি ফুলফিলমেন্ট করি তাহলে আমি এলিজিবল হবো আসার জন্য, আদারওয়াইজ সারাদিন চিৎকার চেঁচামেচি করলে লাভ নাই। আর আমি যদি শুধু আমার কথা শুনে বা আরেকজনের কথা শুনে বা হচ্ছে ইউটিউবে একজনের বক্তব্য শুনে আমি যদি মনে করি যে তার বক্তব্য শুনে আমি কানাডায় চলে আসবো, এটা তো আর হলো না। আমাকে নিজেকে তো রিসার্চ করতে হবে, আমাকে নিজেকে তো পড়তে হবে, জানতে হবে, দেখতে হবে যে না আসলে কোথায় কি বলতেছে, কি না কি বলতেছে। আর আমি কোনো কিছু জানি না বুঝি না, আরেকজনের উপর পয়সা দিয়ে দিলাম, সে আমাকে কানাডায় নিয়ে চলে যাবে, আমাকে বলতেছে এক ট্রাভেল এজেন্সির কাছে গেলাম অথবা একজন কনসালটেন্সির কাছে গেলাম, সে আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে আপনার সমস্যা নেই, আপনি হচ্ছে যে 1 লাখ টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে একটা ফাইল খুলেন, সমস্যা নাই, আপনাকে হচ্ছে আমরা 1.5 মাসের ভিতরে পাঠিয়ে দিব, 15 লাখ টাকা আপনার সাথে কন্ট্রাক্ট, ওইখানে গেলে আপনি প্রতি মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আরে বেকুব, তখন আপনি ওই লোককে বলেন না কেন, এই যে বেকুব বানালো আপনাকে যে লোকটা, তাকে কেন আপনি বলেন না যে আপনি কেন 15,000 টাকা দিয়ে এখানে বসে আছেন, চাকরি করতেছেন? আপনি কেন 10 লাখ টাকা আপনার বাড়ি বেচে গাড়ি বেচে আপনি কেন 10 লাখ টাকা ম্যানেজ না কইরা আপনি কেন যান না 2 লাখ টাকা ইনকাম করার জন্য, 3 লাখ টাকা ইনকাম করার জন্য? আপনি যে আমার যে স্বপ্নের দেশে চাঁদে পাঠিয়ে দিতেছেন, আপনি নিজে কি জন্য যান না? হোয়াটস দ্য রং উইথ ইউ ম্যান? আপনি এখানে 15,000 টাকার জন্য মানে লাইফ আপনি শেষ করে দিতেছেন, 20,000 টাকার জন্য লাইফ শেষ করে দিতেছেন, ওখানে যে এখন আপনি 2 লাখ টাকা করে ইনকাম করে এক বছরে 24 লাখ টাকা, দ্যাট মিনস আপনার আরো 10 লাখ টাকা লাভ হয়ে যায়, আপনি কেন সেটা করতেছেন না? এই কোশ্চেনটা করার সাহস অনেকে করে না। এই যে বেকুব টাইপের লোকজন যারা মানে এই যে ওই আমি বলতেছি এই যে কনসালটেন্সির মানে কিছু প্রতারক যারা আর কি, বেকুব প্রতারক যারা, এই বেকুব প্রতারকদেরকে আরো কি এদেরকে মানে খুব স্ট্রংলি স্ট্রিক্টলি ধরা দরকার এবং এদেরকে মানে চ্যালেঞ্জ করা দরকার খুব স্ট্রংলি। মানুষের অনেক হার্ডকোর ইনকামের টাকা, বাংলাদেশে যারা থাকে তাদের তো আসলে মানে যে যেই পজিশনেই থাকুক তার যে অঢেল টাকা বা সে যে টাকার উপর ঘুমায়, বিষয়টা তো ওইরকম না, ঠিক না? যাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, যাদের ভালো অবস্থান আছে, তারা তো প্রিটি মাচ এমনিতেই হচ্ছে যে কানাডার মতো, কারণ তারা ছোট থেকে দেখা যাচ্ছে যে ইংলিশ মিডিয়াম গুলোতে পড়ে, তারা ভালো মানে গাইডলাইন পায়, তো তারা তো বাই ডিফল্ট কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক বা ইউকে হোক, পৃথিবীর যে কোনো দেশে চলে যেতে পারে এবং তাদের যেহেতু প্লেন্টি অফ মানি আছে, তাদের তো সেটেল ডাউনের কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে হার্ডকোর পিপলের টাকা এরা যে এই যে এই বেকুব প্রতারক গুলা যে নষ্ট করে ফেলে, মানুষগুলো যে করে ফেলে, তো আমার মনে হয় যে আমরা যারা যাই তাদের কাছে আমাদেরও সচেতন হওয়া দরকার, আমাদের নিজেদের একটু প্রচেষ্টা বাড়ানো দরকার। আমি শুধু হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে বা অন্য একজনের একটা বক্তব্য শুনলাম, শুনে আমি ঝাঁপায় পড়লাম এবং হচ্ছে যে আমি তার উপর তাকেই বারবার শুধু কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করা শুরু করলাম, নিজে কোনো কিছু রিসার্চ করলাম না, তাহলে এট দ্য এন্ড রেজাল্ট কিন্তু হবে জিরো। এট দ্য এন্ড রেজাল্ট হবে জিরো। আমি জাস্ট শুধু আমার একটা জিনিস শেয়ার করব, এটা হচ্ছে যে আমি কিন্তু ওই যে আমি যে বললাম যে মানে আমার যে ফ্রেন্ড কাম বড় ভাই যিনি আমাকে হচ্ছে যে মানে বললো যে হ্যাঁ ঠিক আছে কানাডা ইজ এ বেস্ট ডেস্টিনেশন, আমার কিন্তু শুধু কয়েকটা কিওয়ার্ড আমার কানাডায় আসা আলহামদুলিল্লাহ ত্বরান্বিত করেছে, বা এই কয়েকটা কিওয়ার্ড আমার লাইফকে চেঞ্জ করে দিছে আলহামদুলিল্লাহ। তো এই কিওয়ার্ড গুলোর ভিতরে ছিল যে কানাডা ইজ এ বেস্ট ডেস্টিনেশন কম্পেয়ারিং ইউএস, এটা একটা কিওয়ার্ড, এটা বেস্ট ডেস্টিনেশন কম্পেয়ারিং মানে ইউএস। 2 নাম্বার ছিল যে মানে মানে এটাও ইটস এ ইজি কান্ট্রি টু গেট পার্মানেন্ট রেসিডেন্সি। ওই সময় পার্মানেন্ট রেসিডেন্সির যে গ্রিন কার্ডটা একটু বেশি বুঝতাম, বা হচ্ছে যে সেটেল ডাউন করার সহজ সুযোগ, এইটা এই এই মানে মেসেজটা আমি পেয়েছিলাম তার কাছ থেকে। আরেকটা মেসেজ ছিল যে মানে এইখানে অ্যাডমিশন পাওয়া বা মানে আলটিমেটলি ভিসা পাওয়াটা অত বেশি কঠিন না যেটা আমি চিন্তা করি। এই 3টা কিওয়ার্ড ছিল। এই 3টা কিওয়ার্ডের কারণে আমি মানে আমার পুরো ইউএস এর প্ল্যান 100% বাতিল করে, কারণ আমার ইউএস এর ওই সময় আমি অফার লেটার পেয়ে গেছি একটা এমবিএ প্রোগ্রামের জন্য, এবং আমি হচ্ছে যে মানে ভিসার জন্য অ্যাপ্লাই করব ইউএস এর, আমার স্পাউস সহ আমার বাচ্চা সহ আমি অ্যাপ্লাই করবো, আমি একেবারে ফুললি ডিটারমাইন্ড। সেই সময় আমি কিন্তু কি আমার মানে চেঞ্জ করছি। তো অনেকে বলতে পারে, মনে করতে পারে যে তাহলে হয়তো মানে আমি আরেকজনের কাছ থেকে অনেক বেশি গাইড নিয়েছি, না আমি কারো কাছ থেকে আমি গাইড নেই নাই। এই 3টা কিওয়ার্ড যখন আমার মাথায় আসলো তখন আমার মাথায় এই মানে চিন্তাটা আসলো যে আমাকে যে কোনো ভাবে ফাইন্ড আউট করতে হবে হোয়াট আর দা ওয়েজ
কিভাবে আমি যেতে পারি কানাডাতে, এই ওয়েটা আমাকে বের করতে হবে। আমি শুধু তাকে বললাম যে ভাই আপনি কোন প্রভিন্সে যাচ্ছেন বা আপনি কোন প্রভিন্সে আছেন, আমি শুধু তাকে এটা জিজ্ঞেস করলাম। উনি আমাকে বললো যে আমি এরকম এরকম ম্যানিটোবা প্রভিন্সে আছি। আমি বললাম যে ম্যানিটোবা প্রভিন্সে কি আমার রিলেভেন্ট, আমার ব্যাকগ্রাউন্ড যেই মানে সাবজেক্টে পিস এন্ড কনফ্লিক্ট, এই রিলেভেন্ট কি কোনো কিছু পেতে পারি আমি? তো উনি আমাকে বললো যে 2-3টা ইউনিভার্সিটি আছে, আপনি মানে খুঁজে দেখতে পারেন। দ্যাটস ইট, ডান, আলহামদুলিল্লাহ। আমি তারপরে এখানের কোন কোন মানে পাবলিক ইউনিভার্সিটিজ আছে, সেই পাবলিক ইউনিভার্সিটি গুলোতে কোন কোন জায়গায় আমার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিস এন্ড কনফ্লিক্ট রিলেটেড কোন কোন সাবজেক্ট কে কে অফার করে, খুঁজতে গিয়ে আমি 2টা ইউনিভার্সিটি পেলাম, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা এবং ক্যানাডিয়ান ম্যানোনাইট ইউনিভার্সিটি। আমি দেখলাম যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে টাইম ইজ ওভার, গন, সময় শেষ অ্যাপ্লিকেশনের। তো যেহেতু সময় শেষ, তাই আমার কি করতে হবে? এরপরে আমার হচ্ছে যে আমি চিন্তা করলাম যে না, তাহলে আমাকে ক্যানাডিয়ান ম্যানোনাইটে আমি ডিরেক্ট যোগাযোগ করি। আমি কিন্তু আর কোনো হেল্প নেই কারো কাছ থেকে, না, নো ওয়ান, কারো কাছ থেকে আমি আর কোনো ধরনের হেল্প নেই। এই যে আমার 3টা কিওয়ার্ড আমার মাথার ভিতরে পোকের মধ্যে ঘুরতে থাকলো। আমি চিন্তা করলাম যে কোনো মূল্যে আমাকে কানাডায় আসতে হবে, যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। তো এর পাশাপাশি আমি কি জাস্ট শুধু আমি তথ্য পেলাম কি, আমি কোন তথ্যের পরে আমি কানাডাতে আসলাম? তথ্য পেলাম ম্যানিটোবা, এবং তথ্য পেলাম যে আমার সাবজেক্ট পড়ানো হয় বা আমার রিলেভেন্ট সাবজেক্ট পড়ানো হয় 2-3টা ইউনিভার্সিটি আছে। এই জাস্ট 2টা বা 3টা তথ্য, এই তথ্যের উপর ভিত্তি করে আলহামদুলিল্লাহ আমি প্রিপারেশন নিলাম, এবং প্রিপারেশন নিয়ে আমি অ্যাপ্লাই করলাম। আমি প্রফেসরের সাথে মিটিং সেট করলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার সাথে আগে মিট করতে চাই, দেখা করতে চাই। তা আমি আলহামদুলিল্লাহ, হয়তো মানে অন্যদের সাথে হয়তো ওইভাবে মিলবে না আমারটা, কারণ আমি একটু প্রিভিলেজ ছিলাম যে আমার ওই সময় ইউএস এর ভিসা সহ আমার 20-25টা দেশের ভিসা আছে। তো আমি নর্মালি অ্যাপ্লাই করলেই মানে কানাডার ভিসা নর্মালি পেয়ে যাই আর কি, ভিজিট ভিসা। তো আমি প্রফেসরের সাথে মিটিং সেট করে সাথে সাথে আমি হচ্ছে যে প্রফেসরকে বললাম যে তুমি এত তারিখে কনফার্ম করতে পারো আমাকে? তো যখন বললো যে হ্যাঁ কনফার্ম, আমি বাস হচ্ছে ওই যে নিউ ইয়র্কে এই আমেরিকান নিউ ইয়র্কে ক্যানাডিয়ান যে কনসুলেটের ভিএফএস অফিস যেটা আর কি, ওইখানে ডাইরেক্ট একদিনে আমার ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলাম, ঠিক পরের দিন চলে গেলাম ওখানে, বাস গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম। অ্যাপ্লিকেশন সাবমিট করার আলহামদুলিল্লাহ আমাকে 6 দিনের ভিতরে ভিসা দিয়ে দিছে, ভিজিট ভিসা। তো 6 দিনের ভিতরে ভিসা পেয়ে, যেদিন ভিসা পেলাম তার 2-3 দিনের ভিতরে আমি ফ্লাই করে চলে আসলাম। আইসা হচ্ছে যে প্রফেসরের সাথে মিট করলাম, প্রফেসরকে বললাম যে হ্যাঁ ঠিক আছে, কারণ আমাকে তো ডেমনস্ট্রেট করতে হবে, আমি দীর্ঘদিন পড়ালেখার ভিতরে নাই, কোনো কিছু নাই, এটা নাই সেটা নাই। তো প্রফেসর আমার সাথে কথাবার্তা শুনে টুনে সবকিছু শুনে বললো যে ইয়েস, সমস্যা নাই, তুমি ট্রাই করো, অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে আমরা তোমার, যেহেতু তুমি আমার সাথে মিটও করে গেছো, সেই হচ্ছে যে ওই প্রোগ্রামের কোঅর্ডিনেটর, তো বললো তুমি আমার সাথে যেহেতু মিট করে গেছো, আমি তো ডেফিনেটলি তোমাকে আগায় রাখবো, তোমার অ্যাডমিশন মোটামুটি হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। যেই দিন অ্যাডমিশনের আমি লেটার পেলাম, ঠিক সেই দিন আমি চলে গেলাম, মানে কানাডা থেকে বের হয়ে চলে গেলাম। কারণ কিন্তু কানাডায় বসে কিন্তু অ্যাপ্লাই করা যায় না স্টাডি পারমিটের জন্য, অনেক রেস্ট্রিকশন আছে আর কি, অনেক মানে হিসাব নিকাশ আছে। আমি ঠিক সেই দিন, আমি ওই সময় চিন্তা করতেছিলাম যে ইউএসএ ঘুরে আসলাম 5 মাস, তো আচ্ছা ঠিক আছে কোথায় যাব? আমার আবার আরেকটা ডেস্টিনেশন, ওই যে তানিন শুরু করার সময় বলেছে যে আমি আমার আবার ব্রাজিলেরও হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি আছে। আমি একদিন ব্রাজিল নিয়ে এখানে না হোক অন্য সময় হয়তো আমার চ্যানেলে বা অন্য কিছুতে যদি একটু সময় পাই আর কি, কথাবার্তা বলবো একদিন অনেক, মানে আমার জার্নি নিয়ে ব্রাজিলটাও খুব ভালো একটা দেশ, আমার কাছে খুব ভালো লাগতো। আমি চিন্তা করলাম যে ব্রাজিলে আর কবে যেতে পারি না পারি, আমার ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি আছে, আচ্ছা ঠিক আছে যাই, তাহলে ব্রাজিলে চলে যাই আমার অ্যাপ্লিকেশন করার জন্য। কারণ বাংলাদেশে অল দা ওয়ে আবার এত টাকা খরচ করে, কারণ এইসব দেশ থেকে তো খুব কাছে, $300-400 লাগে হচ্ছে যে যাওয়ার জন্য। তো আমি বাস ওই রাত্রেই আমি টিকিট কাটলাম, ওই রাত্রে টিকিট কেটে আমি পরের দিন সকালে গিয়েই ডাইরেক্ট ক্যানাডিয়ান হচ্ছে যে ওই যে ভিসা অ্যাপ্লিকেশন অফিস যেটা, ওইখানে গিয়ে সাবমিট করে দিলাম। আলহামদুলিল্লাহ সাবমিট করার 2-2.5 মাসের ভিতরে আমার ভিসা হয়ে গেল, যেহেতু আমার সাবজেক্টের মানে আমি যে প্রোগ্রামে পড়তে আসছি রিলেভেন্সি ছিল। আমি যে বললাম না যে 3টা কিওয়ার্ড ছিল, কিন্তু আমার 3টা কিওয়ার্ড ছিল, ওই 3টা কিওয়ার্ডের পর 2টা ইনফরমেশন ছিল, 2টা তথ্য। এখন তথ্য কি একেবারে কিন্তু মানে, কিন্তু এখন পাবলিককে আরো অনেক বেশি তথ্য গিলায়া খাওয়াই দেওয়ার পরও পাবলিক বলে আচ্ছা এটার পরে ওইটা কি, ওইটার পর ওইটা কি। ভাই একটু রিসার্চ করতে হবে ফর শিওর। আপনারা কেউ মানে মনে কষ্ট নেবেন না বা মানে বুঝবেন না যে না আমি কানাডা চলে আসছি বা তানিন হয়তো আমেরিকাতে আছে এই জন্য আমরা অধ্যত্বপূর্ণ আচরণ করতেছি না। ভাই সরি টু সে, ভাই বা বোন যারা আছেন আমি সরি টু সে, কিন্তু নিজেকে একটু চেষ্টা করতে হবে। আপনারা যদি নিজেরা একটু চেষ্টা না করেন, প্রচেষ্টা যদি না করেন, নিজে যদি না বোঝেন যে হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে বা কিভাবে আসলে প্রসেস গুলা করতে হবে, তাহলে আপনাকে কেউ তো একেবারে A to Z করতে পারবে না। আর ওই যে ট্রাভেল এজেন্সি বা ওই যে আপনার হচ্ছে কনসালটেন্সি, সে তো ভাই আপনার চেয়ে অত বেশি স্মার্ট হবে না, সে তো আপনার চেয়ে বেশি সিরিয়াসলি আপনার ফাইলটা হ্যান্ডেল করবে না। আপনার জন্য তো এটা জীবন, আপনার তো একটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন।
আমি তো আমার 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 ফাইল কখনো কারো হাতে তো দেওয়া দূরের কথা, কাউকে আমি টাচও করতে দিইনি আমার কোনো ফাইল। আমার ভিসা অ্যাপ্লিকেশনের আমি এই যে আমি বললাম যে এতগুলো দেশ আমি ট্রাভেল করছি, প্রত্যেকটা ভিসার অ্যাপ্লিকেশন আমি বাই মাইসেলফ আমার নিজের মাধ্যমে আমি করছি। এবং হয়তো আমি কারো কাছ থেকে তথ্য নিছি, কিন্তু তার দ্বারা আমি 100% মোটিভেটেড হই নাই। অথচ সে বলছে যে না এইভাবে করলে এটার সম্ভাবনা আছে, এভাবে করলে ওইটার সম্ভাবনা আছে, এটাতে করলে এটা হবে, ওইটাতে করলে ওইটা হবে। আমি এগুলো শুনি নাই, আমি আমার জাজমেন্ট কি বলে। কারণ আমার জন্য তো সেই ভিসাটা, আমার জন্য তো এখানে যাওয়াটা, আমার জন্য তো এক জায়গায় সেটেল করাটা, সেটা তো আমার জন্য লাইফ এন্ড ডেথ একটা সিচুয়েশন, আমার পুরো লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট। তো সুতরাং আমি আরেকজনের হাতে তুলে দিব আমার আমার একটা জীবনের গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আরেকজনের মানে হাতে তুলে দিব, ইটস উইয়ার্ড। ইটস নট এ গুড ডিসিশন। ডু বাই ইয়োরসেলফ ভাই, এটা কোনো কঠিন কোনো কিছু না। একেবারে প্লেন ইংরেজিতে সবকিছু লেখা থাকে, প্লেন ইংলিশে সমস্ত কিছু লেখা থাকে। তো সুতরাং এখানে কঠিন মানে কোনো কিছু না, অনেক সহজ, অনেক সাবলীল। লেগে থাকতে হবে রে ভাই, লেগে থাকতে হবে রে বোন, সবাই একটু প্রচেষ্টা করতে হবে। এক্স্যাক্টলি ভেরি ইন্সপায়ারিং। যে তিনটা ওয়ার্ড আপনাকে ইউএসএ থেকে কানাডা নিয়ে গেল, ইটস লাইক অ্যামেজিং। আসলে দিস ইজ কল্ড দ্য সিগন্যাল, যে আপনি যখন নিবেন, যে কি দেখে নিবেন একটা জিনিস, কেন ডিসাইড করবেন। বাট তিনটা ওয়ার্ড এত ইনফ্লুয়েন্সিং হতে পারে, বাট এটা আসলে একটু ডিফারেন্ট কেস ডেফিনেটলি মাসুদ ভাই। যাক, তো ভাইয়ের সাথে আমি একটু বলি, যারা আমাদের তো হায়ার স্টাডিজ নিয়ে অনেক কোয়েশ্চেন করেন, অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু ভাই ম্যাটার অফ গুগল, জাস্ট একটুখানি গুগল করলে কিন্তু হয়ে যায়। সো একটু এভাবে করলে আসলে আমাদের উপর লোডটা কমে, অনেক কিছু ইজি হয়ে যায় জানাটা। তো মাসুদ ভাই, আসলে আমার যেটা মনে হয়, যারা পড়াশোনা করতে যায় ওরা তো একটা প্রসেস ফলো করে যায়, এবং পড়াশোনার ক্ষেত্রে সবাই গিয়ে ওখানে 2 বছর পড়াশোনা করে এরপর হচ্ছে সেটেল হয়, যে প্রসেসটা আমরা মাত্র কভার করলাম। কিন্তু এক্সপ্রেস এন্ট্রি নামে যে জিনিসটা আছে, সরাসরি প্রফেশনাল ওয়েতে বাংলাদেশ থেকে যে কানাডায় মানুষজন আসছে, সেটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। অলরেডি জিনাত রেহানা জিজ্ঞেস করছেন যে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে যদি আপনি একটু কিছু বলেন, কত ধরনের এক্সপ্রেস এন্ট্রি হয় আমি জানি না আসলে শিওর, এবং প্রসিডিউরটা কি এবং রিকোয়ারমেন্টগুলো কি কি থাকে। এক্সপ্রেস এন্ট্রিটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইজিয়েস্ট একটা ওয়ে মানে টু সেটেল ইন কানাডা। তো কানাডায় সেটেলমেন্টের জন্য এটা সবচাইতে একটা সহজ সাবলীল একটা পন্থা। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেমন আইসা অনেক হার্ড টাইম এবং নিজের হচ্ছে যে কষ্টার্জিত টাকা এটা পকেট থেকে বের করে গুনে 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 একটা ইনস্টিটিউটকে দিয়ে দিয়েছি, এবং কানাডা গভর্নমেন্ট সেখান থেকে রেভিনিউ পেয়েছে, বেনিফিটেড হয়েছে। যে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আসতেছে সে তো হচ্ছে ডাইরেক্ট পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে চলে আসতেছে রাইট অ্যাওয়ে। ও তার চাইতে আর লাকি কে হতে পারে? ইটস এ ভেরি লুক্রেটিভ থিংস, এটা খুবই চমৎকার অসাধারণ একটা ব্যাপার। কিন্তু এটার জন্য কি এখন যে সিস্টেমটা করেছে, মানে জাস্টিন ট্রুডো ফার্স্ট টাইম মানে ক্ষমতায় আসার পর ইমিগ্রেশনের সিস্টেমটা কিন্তু আরো অনেক ফ্লেক্সিবল ছিল আর কি। মানে এখন আমি বলতেছি না যে কমপ্লেক্স করে দিছে বা হচ্ছে যে, আমি অনেক বেশি শব্দটা ইউজ করলাম, কিন্তু যে অনেক বেশি ইজিয়ার ছিল ওই টাইমে পয়েন্টস ডাউন করে দিয়েছিল। দ্যাট মিনস ফর এক্সাম্পল যে 100 পয়েন্টস পেতে হবে বা মোটামুটি সব মিলে 100 পয়েন্টস আছে, কেউ যদি 60 পয়েন্টস পায় তাহলে তার এক্সপ্রেস এন্ট্রি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমি কিন্তু এক্সাম্পল হিসেবে বলতেছি, ও অন্যভাবে বলতেছি না, আমি ওই ডিটেলসে যাব না, এবং হচ্ছে যে একেবারে চুলচারা এক্সপ্রেস এন্ট্রির এটা করলে কি হয় ওইটা করলে কি হয় এই বিশ্লেষণে যাব না। এটা আমি যারা আগ্রহী তাদের উপর ছেড়ে দেব, আমি জাস্ট শুধু হচ্ছে বেসিক কথাগুলো বলতেছি। তো হয়তো 60 হলেই হয়ে যেত, এর আগের গভর্নমেন্টে হয়তো 80 হইলেও হতো না। মানে এর আগের গভর্নমেন্ট একটু স্ট্রিক্ট কড়াকড়ি করার কারণে হয়তো 80-তে নিয়ে গিয়েছিল স্কোর। তো সেটা হয়তো ফার্স্ট টার্মে এসে সে কিন্তু 60 পর্যন্ত ডাউন করে দিছিল ফর এক্সাম্পল। আমি বলতেছি এইভাবে কিন্তু হয় না, দিস ইজ নট দ্য ওয়ে। এখন ওইটা আবার বাড়তে 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 70-75-এ গিয়ে চলে গেছে ফর এক্সাম্পল। তো যার ফলশ্রুতিতে গত 1-2 বছর আগেও যারা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে চিন্তা ভাবনা করতো বাংলাদেশ থেকে বা অন্য একটা মানে কানাডার বাইরে সেকেন্ড বা থার্ড একটা কান্ট্রি থেকে যখন কেউ চিন্তা ভাবনা করতো, তখন এটা যতটা সহজ ছিল এখন ততটা কঠিন হয়ে গেছে। এখন অসম্ভব বিষয়টা তা না, কিন্তু মানে তাকে এটার পেছনে অনেকদিন লেগে থাকতে হবে। ফার্স্ট অফ অল যে আইএলটিএস এ ভয়ানক রকম পয়েন্টস উঠাতে হবে, মানে ফর এক্সাম্পল 8-এর নিচে চিন্তাই করা যায় না। 8-এর নিচে হলে এবং হচ্ছে যে 3-4 বছরের জবের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। টপ অফ দ্যাট শুধু নিজের, যেমন আমি মানে একজন ভদ্র মহিলা আসবেন, তার সাথে সাথে ভদ্র মহোদয় যে আছে তাকেও আইএলটিএস কি একটা ভালো স্কোর তুলতে হবে।
দ্যাট মিনস একজনের স্কোর দিয়ে স্পাউসের স্কোরটা যোগ করতে হবে, তাহলে পয়েন্টস কিছুটা বাড়বে এবং সেই পয়েন্টসে একটু লম্বা সময় পর্যন্ত ওয়েট করতে হবে আনটিল হি অর শি গেটস এ কল। তো ওই কলটা পাওয়ার আগ পর্যন্ত কি ওয়েট করতে হবে। তো এইটা সামটাইমস ইটস ফ্রাস্ট্রেটিং। এই জন্য ফ্রাস্ট্রেটিং, দেখা গেল যে 55 পয়েন্টসে একজন পেয়ে গেছে হঠাৎ, এরপর থেকে যতগুলো ড্র হচ্ছে 75 এর নিচে নামতেছে না, 70-তে এসে নামছে, এর নিচে নামতেছে না, তাহলে খুব ফ্রাস্ট্রেটিং না? যে 65 নিয়ে বসে আছে, দেখা গেল যে 1 বছর 1.5 বছর পর্যন্ত সে ওয়েট করতেছে, 65 নামতেছে না পয়েন্টস, মানে 65 এ কল করতেছে না পয়েন্টস। তো যদি 65 এ কল না করে তাহলে তো আলটিমেটলি কি সে তো ভালো কিছু করতে পারতেছে না। এখন এক্সপ্রেস এন্ট্রিতে আসতে হলে আরেকটা বিষয় থাকে যে যদি কারো কোনো রিলেটিভ থাকে, ব্লাড কানেক্টেড রিলেটিভ থাকে, তাহলে সে ওখানে 15 পয়েন্টস পায়, যেটা তাকে আরেকটু মানে বুস্ট আপ করে আর কি, তার ওই যে পয়েন্টস ক্যাটাগরিটা একটু বুস্ট আপ করে। তো প্লাস তাদের কানাডা তো একটা বাইলিঙ্গুয়াল কান্ট্রি, দ্যাট মিন্স হচ্ছে যে এখানে কিন্তু ইংরেজি কিন্তু মেজর ভাষা না, ইংরেজি এবং ফ্রেঞ্চ একই সমান, মানে একেবারে ইকুয়াল। প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসে এই ইংরেজি এবং ফ্রেঞ্চ এই দুইটা ভাষায় কিন্তু কি সেবা দেওয়া হয়। তো সুতরাং কেউ যদি শুধু ইংলিশের স্কোরটা নিয়ে বসে থাকে তাহলে কিন্তু দেখা গেল যে স্কোরে তার স্কোরটা বাড়তেছে না, তার স্কোরটা যত যে আপ টু মার্ক সেই আপ টু মার্কে যাচ্ছে না। কিন্তু এর পাশাপাশি যদি সে যদি আবার এই ইংরেজির পাশাপাশি সে যদি আবার টেনে হেঁচড়ে যদি ওই ফ্রেঞ্চের স্কোর যদি অ্যাড করতে পারে তাহলে আবার তার একটা সম্ভাবনা কিন্তু কি আগায় চলে যায়। তো তাহলে এটার জন্য কি ল্যাঙ্গুয়েজের পেছনে প্রচুর মেহনত করতে হবে। শুধু আমার জব এক্সপেরিয়েন্স আছে বা আমি খুব ভালো জব হোল্ড করি এইটা কি কাউকে ওইখানে নিয়ে যেতে পারবে না। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, অথবা আমি প্রফেসর, এই ডেজিগনেশন দিয়ে, কারণ এরা একটা ডেজিগনেশন বেসড নিচ্ছে না। কারণ যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার বা যে প্রফেসর, সে তো এখানে এসে রাইট ওয়েতে এইসব প্রফেশনে যেতে পারতেছে না, তাকে আবার সার্টিফিকেশন নিতে হচ্ছে বা তাকে এখানকার যে কোয়ালিফাইং এক্সাম এগুলো দিয়ে পাশ করতে হচ্ছে, পাশ করে তারপরে যে সে তার ওই জায়গায় যেতে পারতেছে, এর আগ পর্যন্ত তো যেতে পারতেছে না। তো যার ফলশ্রুতিতে যে কোনো ধরনের জবই যে করুক না কেন, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইপের যদি কেউ জব যদি কন্টিনিউ করে, সেই জবে যদি তার 3-4 বছরের যদি অভিজ্ঞতা থাকে এবং তার ওয়াইফেরও যদি একটা জবের এক্সপিরিয়েন্স যদি থাকে, প্লাস ল্যাঙ্গুয়েজে যদি খুব ভালো অবস্থান থাকে, তাহলে বর্তমান সময়ে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে চিন্তা ভাবনা কেউ করতে পারে। আদারওয়াইজ এই চ্যাপ্টারটাকে আপাতত বন্ধ করে রেখে অন্য চ্যাপ্টার স্টার্ট করাটা ভালো, অন্য চ্যাপ্টার দেখাটা ভালো। কারণ এখনকার সময়ে আমি দেখেছি যে খুবই ফ্রাস্ট্রেটিং স্কোরের অবস্থান, স্কোরটা কোনোভাবেই উঠতেছে না, এবং ড্রয়ের জন্য যেই স্কোর চাচ্ছে এই স্কোর বাংলাদেশে বসে থেকে সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রেই। এক্স্যাক্টলি। সো আমরা বলেছি যে আসলে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমরা ডিটেল বলবো না, বাট মাসুদ ভাই জাস্ট একটু আইডিয়া দিল। এবং আমি আসলে জানতাম না যে এটা এতটা কঠিন হয়ে গিয়েছে। আমি জানতাম যে মোটামুটি আইএলটিএস জিটি তে হচ্ছে 6 বা 5.5। ওকে, যাই হোক, ছিল মনে হয় আগে, আমি জানতাম না অ্যাকচুয়ালি। তো আসলে আমরা তো মোটামুটি অনেক কিছুই অনেক আলোচনা করলাম। আমি কিছু কোয়েশ্চেন দেখি, যে স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে এখানে আমি আরেকটা বলে রাখি, হয়তো এই বিষয়টা কিছু লোকজনের কাজে লাগতে পারে। বা যদি কিছু প্রভিন্স আছে, মানে আসলে কানাডা কিন্তু আমি জানি না আমেরিকার সিস্টেমটা প্রিটি মাচ এরকম না। আমি জানি যে মানে কানাডা আমেরিকার ইমিগ্রেশনটা মনে হয় একেবারে খুব মানে একেবারে ওতপ্রোতভাবে ফেডারেলের সাথে মনে কানেক্টেড। স্টেটের মনে হয় খুব বেশি কিছু করার নাই ইমিগ্রেশনের ক্ষেত্রে, মানে অ্যাজ ফার আই নো, আমি ভালো জানি না, দ্যাটস ওয়াই আমি এখানে মানে ওভার স্মার্ট হয়ে ওই আমেরিকার ব্যাপারে আলাপ আলোচনা করতে যাব না। কিন্তু এটা জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট যে কানাডার ইমিগ্রেশনের সাথে কিন্তু প্রভিন্সিয়াল যে বিষয়টা, এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। একটা প্রভিন্সে যদি এ হলে কেউ আসতে পারে, আরেকটা প্রভিন্সে কিন্তু সি হলেও চলে আসতে পারে। মানে একটা প্রভিন্সে আমার যদি এ বি দুই ক্যাটাগরির যদি যোগ্যতা থাকে, আরেকটা প্রভিন্সে কিন্তু ই ক্যাটাগরির কম যোগ্য লোকও কিন্তু ওই প্রভিন্সে চলে আসতে পারে। as soon as একজন সামওয়ান ইজ ইন কানাডা, সে কিন্তু কানাডা, সে কোনো প্রভিন্সের লোক না, অল ওভার কানাডা সে চাইলে যে কোনো জায়গায় চলে যেতে পারে। মানে পার্মানেন্ট রেসিডেন্সি যখন একজনের হয়ে যাবে, বিফোর গেটিং পার্মানেন্ট রেসিডেন্সি তার কিছু মানে মুভমেন্টের রেস্ট্রিকশন আছে, বা যদি প্রভিন্সিয়াল নমিনেশনের সিস্টেমে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে প্রভিন্সের সাথে দায় দেনা কিছু আছে। কারণ প্রভিন্স বলতেছে তুমি 3 থেকে 5 বছর তুমি আমার সাথে থাকবা, এই করবা সেই করবা, কিছু টার্মস কন্ডিশন এগ্রি করতে হয়।
কিন্তু অ্যাজ সুন অ্যাজ একজন লোক, একজন ব্যক্তি যখন পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যায়, তখন মানে হি অর শি ইজ ফ্রি টু মুভ এনিওয়্যার ইন কানাডা। সবচেয়ে ভালো মানে সিটিজেনশিপ নিয়ে, কারণ খুব সহজ, পার্মানেন্ট রেসিডেন্সির মাত্র 2 থেকে 3 বছরের মাথায় কিন্তু কি সিটিজেনশিপ পেয়ে যাওয়া যায় কানাডাতে। মানে ইটস নট এ ভেরি ডিফিকাল্ট জব, খুব ইজি একটা জব। তো কানাডার সিস্টেমটা কিন্তু অনেক বেশি প্রভিন্স মানে ইন্টিগ্রেটেড, মানে প্রভিন্স ইমিগ্রেশনের সাথে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। তো যার ফলশ্রুতিতে অনেকগুলো প্রভিন্স আছে যে প্রভিন্সগুলোতে স্কিলড ওয়ার্কার নেয়, বা ফেডারেল গভর্নমেন্ট মাঝে মধ্যে, যেমন কিছুদিন মানে এখন একটা হচ্ছে যে প্রোগ্রাম চলতেছে যেটাকে রুরাল এবং নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম বলতেছে। পাইলট এই জন্য বলতেছে যে এটা কোনো পার্মানেন্ট কোনো প্রোগ্রাম না, এই প্রোগ্রামটা যে কোনো মুহূর্তে তারা অফ করে দিতে পারে। এগুলো এই জন্য করতেছে যে কিছু সিটি আছে যে সিটিগুলা ওদের একেবারে হচ্ছে প্রাণহীন হয়ে পড়তেছে, সিটিগুলা বন্ধ ঘোষণা করে দিতে হবে, এরকম একটা অবস্থান হচ্ছে। ওই সিটিগুলাতে কিছু লোক নিয়ে এসে সিটিটাকে আবার জায়গায় তোলার জন্য, তো সেক্ষেত্রে অনেক কম রিকোয়ারমেন্টসে কিন্তু কি এগুলা প্রভিন্সিয়াল এবং হচ্ছে যে কি ফেডারেলের কিছু স্পেসিফিক কিছু স্পেশাল প্রোগ্রাম আছে। তো এগুলো অনেক লম্বা আলোচনার বিষয়, এবং হচ্ছে যে এগুলা এক একটা হচ্ছে যে এক একটার সাথে সম্পৃক্ত একটা বিষয়, লম্বা আলোচনার বিষয়, তো ওইখানে যাওয়ার কিছু নেই। তো কেউ যদি এক্সপ্রেস এন্ট্রি কিন্তু আবার হচ্ছে যে ওই প্রভিন্সের থ্রুতেও কিন্তু হয়। সেক্ষেত্রে যদি কারো ব্লাড কানেক্টেড কেউ যদি কোনো প্রভিন্সে থাকে, আপনি তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। যোগাযোগ করলে দেখা যাবে যে কি সে হয়তো আপনাকে স্পন্সর, এটা ওই ওই হিসেবে স্পন্সর না, মানে একটা স্পন্সরিং এর একটা সিস্টেম আছে, সেই স্পন্সরটা হয়তো সে করতে পারে। যদি সে সেই স্পন্সরটা করে তাহলে আপনার জন্য কি কানাডাতে আসা অনেক বেশি ইজি হয়ে যাবে, যদি আপনার ব্লাড কানেক্টেড কেউ থাকে। আর যদি ব্লাড কানেক্টেড না থাকে, ফ্রেন্ডস এর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যায়, ভেরি আনলাইকলি, সেটা দিয়ে এখন আর স্কোরে হয় না, ওই যে ইসের মতো হয়ে গেছে, এক্সপ্রেসেন্টের মতো হয়ে গেছে, ওই স্কোরে টানবে না। তো স্কোরে যদি না টানে, অযথা ওইটার পিছনে সময় নষ্ট করে মানে এই নেই। কিন্তু কারো যদি ব্লাড কানেক্টেড কেউ থাকে তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন বা কথাবার্তা বলে দেখতে পারেন। সেই প্রভিন্সে যদি ওই রিলেটেড কোনো কিছু থাকে, মানে ওই ইমিগ্রেশন সিস্টেম যদি থাকে যেটাতে হচ্ছে যে রিলেটিভদেরকে স্পন্সর করা যায়, তাহলে আপনার জন্য ইমিগ্রেশনটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আমি এমনও দেখেছি, মানে আমি যে ম্যানিটোবায় থাকি, এখানে আইএলটিএস এ শুধু মাত্র 4 পেয়েছে, 4, ইভেন লেস দেন 4, 3.5 কিছু মানে ওই যে সেগমেন্টে, এবং বাকিগুলোতে 4, অন এভারেজ 4 পেয়ে শুধু রিলেটিভ আছে, শুধু ফ্রেন্ডস আছে, এই দিয়ে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, বিশেষ করে ইন্ডিয়ানরা, হাজার হাজার ইন্ডিয়ান ফিলিপিনো ভরে গেছে। এখন ওরা অনেক স্ট্রিক্ট করে দিছে, এখন আর ফ্রেন্ডস দিয়ে সেই সুযোগটা নাই। রিলেটিভদের যে বিষয়টা, এটাও এখন আপাতত আটকে রাখছে ওরা ড্রটা দিচ্ছে না। একবারে রিলেটিভ কি, তাও ব্লাড কানেক্টেড রিলেটিভ হইতে হবে, ওইটা প্রুফ করতে হবে যে সে হচ্ছে ব্লাড কানেক্টেড রিলেটিভ, তাহলে হচ্ছে। তো একটা সময় ছিল, কিছু প্রভিন্সে এখনো আছে, তো আপনারা ওই বিষয়গুলো জানতে পারেন যদি আপনার ব্লাড কানেক্টেড রিলেটিভ থাকে। আদারওয়াইজ অযথা এর পিছনে তার পিছনে বা হচ্ছে কোনো দালালের পিছনে যে হ্যাঁ ঠিক আছে আমি একজন রিলেটিভ বানায় দিব, এই করব সেই করব, এই 9-6 চিন্তা ভাবনা করে লাভ নাই। যদি ব্লাড কানেক্টেড রিলেটিভ থাকে তাহলে ট্রাই করতে পারেন, মানে ইজি ইমিগ্রেশন হয়ে যেতে পারে যদি ওই প্রভিন্সে। তবে ডেফিনেটলি এটা ব্রিটিশ কলম্বিয়া অথবা অন্টারিও, অর্থাৎ হচ্ছে যে ভ্যানকুভার এবং টরন্টো, যে যে জায়গায়, ওই সব প্রভিন্সে কিন্তু হবে না, কারণ ওরা চাচ্ছে যে ওদের কাছ থেকে আরো লোকজন সরাই দিতে চাচ্ছে। এই দরকার নেই, তুমি আইসো না আমার প্রভিন্সে, কারণ ওরা ওভারওয়েলমড, ওদের প্রচুর লোকজন, ওরা চাচ্ছে না আর নতুন করে কি লোকজনকে ইমিগ্রেশন বা সহজ সুযোগ দিয়ে অত নিয়ে আসার জন্য চাচ্ছে না। ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ড কেউ মানে মিট করতে পারলে তাহলে হি অর শি ক্যান গেট ইমিগ্রেশন। এক্স্যাক্টলি। সো ওভারঅল আমার মনে হচ্ছে কেউ যদি একটু প্রভিন্স খুঁজে ইউনিভার্সিটি বের করে পড়তে যেতে পারে 2 বছরের বা 1.5 বছরের কোনো বেস্ট। হ্যাঁ, এবং এই জন্য হচ্ছে আমি 2টা সেশন করেছি। একজন জিজ্ঞেস করছে শাহরিয়া যে আন্ডারগ্রেড নিয়ে একটু কথা বলবেন প্লিজ। তো ভাই আমি হচ্ছে 2টা লিঙ্ক দিয়ে দিয়েছি এই কমেন্টে, এই লাইভের কমেন্ট সেকশনে। একটা হচ্ছে গ্রেড মানে গ্রাজুয়েট প্রোগ্রাম নিয়ে, মাস্টার্স নিয়ে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে আন্ডারগ্রেড নিয়ে। ডিটেল বলা আছে যে কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন বা কি কি লাগে, এভরিথিং ইন ডিটেল বলা আছে মাসুদ ভাই যেভাবে আজকে বললো। আরেকটা আমি তোমাকে ওই যে চিট কোড দিয়ে দিই, যারা হচ্ছে যে মানে যাদের প্ল্যানটা হচ্ছে যে ইমিগ্রেশন, চিট কোড, ঠিক আছে? চিট কোডটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমার প্ল্যান হচ্ছে যে কি আমি পার্মানেন্টলি মানে এখানে থাকবো আসবো, এটাই হচ্ছে আমার প্ল্যান। আমার হচ্ছে যে কি একাডেমিশিয়ান হব বা হচ্ছে যে একাডেমিক ভাবে বুৎপত্তি অর্জন করব, সেটা আমার মানে ফার্স্ট ফোকাস না, আমার সেকেন্ড ফোকাস এটা, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আমি সেটেল ডাউন করব। ডাজন্ট ম্যাটার যে কোনো একটা ইউনিভার্সিটিতে
বা কলেজে যদি কেউ ভিসা নিয়ে যদি ফার্স্ট আসে এখানে, এটা ব্যাচেলর হোক, যে কোনো প্রোগ্রাম হোক, ডাজন্ট ম্যাটার, যে কোনো প্রোগ্রাম বা যে কোনো প্রভিন্সে যে কোনো প্রোগ্রামে আসার পর সাথে সাথে এটা চেঞ্জ করে ফেলা যাবে। বুঝাইতে পারলাম কিনা? ফর এক্সাম্পল আমি আসছি হচ্ছে অন্টারিওতে, টরন্টোতে আমি আসছি, কিন্তু আমি এসেই বুঝলাম যে না, টরন্টোতে জব আছে, ঠিক আছে, সুযোগ সুবিধা আছে, কিন্তু আমার সেটেলমেন্ট হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তাহলে টরন্টো ছেড়ে আমি সাথে সাথে চলে আসলাম, কথার কথা আমি চলে গেলাম নোভা স্কোশিয়াতে ফর এক্সাম্পল। আমি গিয়ে 2 বছর ওখানে পড়ালেখা করলাম, তারপরে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে দিলাম। অথবা ম্যানিটোবাতে আমি চলে আসলাম, চলে এসে আমি আমার ওই ব্যাচেলর কোর্স আর করলাম না, কারণ ব্যাচেলর করতে আমার 5 বছর সময় লাগবে। আমি চিন্তা করলাম না, 5 বছর আই ক্যান্ট ওয়েট 5 ইয়ার্স অথবা 4 ইয়ার্স, কারণ স্বাভাবিকভাবে এখানে যারা ব্যাচেলর করে 4 বছরের প্রোগ্রাম হলো প্রায় 5 বছর লেগে যায়। পড়ালেখা তো কঠিন, এখানে অনেক অনেক কঠিন। তো আমার তাহলে কি করলাম, আমি ওখান থেকে আমি মানে অ্যাডমিশন নিলাম ব্যাচেলরে। আমি প্রচুর স্টুডেন্ট আছে এখানে, প্রচুর স্টুডেন্ট এখানে আসে ব্যাচেলর করার জন্য, এসে বুঝে যে না আসলে ব্যাচেলরটা তার জন্য অত সুইটেবল না, বা এক সেমিস্টার করার পরে সে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন সে কি করে 1 বছরের একটা ডিপ্লোমা প্রোগ্রামে চলে যায়। তখন 1 বছরের ডিপ্লোমা প্রোগ্রামে যখন চলে গেল, 1 বছরের প্রোগ্রাম করার পরে তো সে এলিজিবল পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশনের জন্য, মানে 6 মাস কাজ করবে, 6 মাস কাজ করে এলিজিবল, ডান, তার কেল্লা ফতে। সুতরাং এটা চিট কোড, যে যাদের প্রায়োরিটিটা হচ্ছে ইমিগ্রেশন। আমি আবার বলতেছি, আমি কিন্তু মানে ডিসকারেজ করতেছি না যে না ঠিক আছে এসে এই কাজটা করতে হবে। ডেফিনেটলি যে এখানে মানে ব্যাচেলর করবে, সে যেই পয়সা ইনকাম করবে ইন এ ইয়ার, এই চিটকোড ফিটকোড অ্যাপ্লাই করে এটা দেখা যাবে যে 10 বছর পরে এত টাকা ভালো ইনকাম করতে পারবে না। সুতরাং সবসময় চিটকোড কিন্তু ইউজ করা ভালো না। এখন মানে সব লোক তো আর হচ্ছে যে সেম মানে প্যাশন নাই, বা এত স্ট্রিক্টলি প্যাশনেট না যে আমি আমার এডুকেশনটা পার্সিউ করব। আবার সবার কিন্তু সেম ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিও থাকে না, ঠিক আছে? তো এইগুলা অনেকগুলা বিষয় কি মাথায় নেয়ার মতো, যে না ঠিক আছে আমি তো শুধু একদিক চিন্তা করলে হয় না। অনেকেই মানে আসে এখানে। আমি এত বেশি ইন্সপায়ার্ড হয়েছি, আমি কয়েকদিন আগে একটা ছেলের সাথে কথা বলতেছিলাম, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে, সে হচ্ছে আন্ডারগ্র্যাড করার জন্য আসছে, ফার্স্ট সেমিস্টার করেছে। তো ফার্স্ট সেমিস্টার করেছে সে এখানে আসছে, তো আসার পরপরই হচ্ছে যে সে রিয়েলাইজ করছে যে তাকে পড়ালেখার সাথে কম্প্রোমাইজ করতে হবে, বিকজ ফাইন্যান্সিয়াল তার সলভেন্সি নাই। সে এখানে থেকে তার ফ্যামিলি তার জন্য টাকা পাঠিয়ে তাকে পড়ালেখা করাতে পারবে না, এটা ইম্পসিবল কাইন্ড অফ তার জন্য। তখন সে চিন্তা করলো যে না, তাহলে তো আমি তো আর ব্যাক টু প্যাভিলিয়নে তো যাওয়ার সুযোগ নাই, আমাকে এখানে সার্ভাইভ করতে হবে, থাকতে হবে, খাইতে হবে, পড়তে হবে, এবং আমি সেটেল ডাউন করতে হবে। আমি আসছি পড়ালেখা করার মহান উদ্দেশ্য নিয়ে, কিন্তু এখন এই উদ্দেশ্য আমি আর মানে ফুলফিল করতে পারতেছি না, বিকজ আমার প্রচুর টাকা পয়সা লাগবে। তারপরে সে কি করলো, সে তার ওই ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার প্রোগ্রামটাকে চেঞ্জ করে এখানে একটা আছে ম্যানিটোবা ইনস্টিটিউট অফ MITT ট্রেড এন্ড টেকনোলজি মনে হয়, এই নামে একটা হচ্ছে যে ইনস্টিটিউশন আছে এখানে, যেখানে হচ্ছে এই ধরনের ডিপ্লোমা গুলো করা হয়। আরেকটা ব্যাপার এই ভুলে যাব, যারা মাস্টার্স করে তার চাইতে যে ডিপ্লোমা করে তার কিন্তু জব প্রসপেক্টস অনেক বেশি। মাস্টার্স করে বসে থাকতে হয়, মাস্টার্স করে বসে থাকলেও মানে জব কিন্তু অত সহজে পাওয়া যায় না। কিন্তু যে ডিপ্লোমা করে, ভালো একটা যদি মেজরের উপর যদি ডিপ্লোমা করে, তাহলে দেখা যায় সে কিন্তু আরো অনেক ভালো জব পেয়ে যায়, এবং ভালো জব পেয়ে সে কিন্তু ভালো জায়গায় চলে যায়, ভালো পয়সা কিন্তু মেক করে, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি ওই, তো এখন সে যখন দেখলো যে না তার পক্ষে ফাইন্যান্সিয়ালি এটা অ্যাফোর্ড করা সম্ভব না, পরবর্তীতে সে এমআইটিতে ভর্তি হয়ে গেল। এমআইটিতে ভর্তি হয়ে সে পড়ালেখা শুরু করলো। সে এখানে পড়ালেখা করে মানে কম্প্রোমাইজ করলো। আমি সবসময় এটা বলি যে যদি কেউ চায় যে এখানে থেকে ইনকাম করে তারপরে নিজে সার্ভাইভ করবে, তাহলে তাকে কম্প্রোমাইজ করতে হবে যে কোনো একটা বিষয়ের সাথে। ইদার তার পড়ালেখার সাথে কম্প্রোমাইজ করতে হবে, অথবা তার গোটা লাইফস্টাইলের সাথে কম্প্রোমাইজ করতে হবে। অর্থাৎ 24 ঘন্টার ভিতরে হয়তো সে 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমাবে, তারপর অন্যান্য কিছু করবে। এটা ভয়ঙ্কর রকম ডিটারমাইন্ড যারা, তারা এই ধরনের কোনো কিছু করতে পারবে। আদারওয়াইজ মানে সাধারণ আম আদমি পার্টির পক্ষে, আম আদমি পাবলিকের পক্ষে এটা সম্ভব না। অথবা ওই যে বললাম যেটা পড়ালেখার সাথে কম্প্রোমাইজ করে একটা ডিপ্লোমা বা অন্য কোনো কিছুতে চলে যেতে হতে পারে। তো সে ওইখানে গিয়ে নিজের পড়ালেখার খরচ তো সে মিটিয়েছে। তার জেলা শহরে, সে যে জেলা থেকে আসছে সেখানে সে 2টা 5 কাঠার প্লট কিনছে 1 বছরে, 1-1.5 বছরের ভিতরে, 1.5 বছরে। তাই বললাম যে ও মাই গড ম্যান, কানাডায় আসলাম এতদিন পর্যন্ত হ্যান্ড টু মাউথ অবস্থায় আছি, এই ইনকাম করি, এই খায়া শেষ করে ফেলাই, পার্মানেন্ট রেসিডেন্সি একটা নিয়ে বসে আছি, আলটিমেটলি কিছুই করতে পারি নাই, তোমরা কেমনে কি? পরে বলে যে ভাই আমি তো হচ্ছে যে সারাদিনই ইদার মানে আমার ক্লাসের সময় ক্লাসের পরে হচ্ছে যে ওই যে
রাইড শেয়ারিং টেয়ারিং সহ, তারপর হচ্ছে যে কি কি হচ্ছে ডেলিভারি জব টপ যেগুলো আছে এগুলা করে ভাই আমি তো সার্ভাইভ করি, এবং আলহামদুলিল্লাহ আমার তো হচ্ছে যে টার্গেট তো হচ্ছে যে সেটেল করা, আমার তো সেটেল ডাউন হয়ে যাচ্ছে। তো অলরেডি তার পড়ালেখা শেষ, পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে দিয়ে দিচ্ছে। তা আমি দেখলাম যে খুবই ইন্সপায়ারিং, মানে ওরে বাপরে বাপ, মানে কি পরিমাণ ডিটারমাইন্ড। বললো যে আমি 4 থেকে 5 ঘন্টা ঘুমাই, এর বাকি টাইমটা সমস্ত কিছু আমি সারাদিন। বললো যে আমি এই যে ম্যানিটোবাতে আসছি, উইনিপেগে আসছি, আমি কোনোদিনের বাইরে যাইনি, আমি এর বাইরে কি আছে আমি দেখতেও পারি নাই। তো আমি আমার জাস্ট হচ্ছে যেহেতু আমার ফ্যামিলি আমাকে অ্যাফোর্ড করতে কোনোভাবেই পারবে না, তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তা আমি এখন আপাতত যেটা করতেছি যে আমি আপাতত এখন আমার পার্মানেন্ট রেসিডেন্সিটা নিব, পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আমি হয়তো আবার ব্যাক টু স্কুল, আমি আবার স্কুলে ব্যাক করব, তখন তো আমার পার্মানেন্ট রেসিডেন্সি হয়েই গেছে, গভর্নমেন্টের কাছ থেকে লোন নিব, ফান্ড নিব, সুযোগ সুবিধা নিব, এবং হচ্ছে যে ইনস্টেড অফ $15,000 আই এম গোনা পে অনলি $5,000 ইন এ ইয়ার। ডাজন্ট ম্যাটার, আস্তে আস্তে বসবো, শুভ, খাবো, যাবো, পড়ালেখা করবো। এক্সিলেন্ট এক্সিলেন্ট ডিসিশন। তো এটা আর কি আমার কাছে ভালো লাগছে আর কি, এই জন্য একটু শেয়ার করলাম। এক্স্যাক্টলি। সো চমৎকার ভাই, একটু পরিশ্রম করলো উনি কিন্তু করে ফেলতেছে অনেক কিছু, রাইট? জায়গা কিনা থেকে শুরু করে। আচ্ছা, কিছু কোশ্চেন আছে, আমরা মনে হয় কোশ্চেনে চলে যাই, আদারওয়াইজ দেখা যাবে যে হয়তো আমাদের জন্য একটা কমন পারসেপশন থাকে মানুষের যে বিদেশে আমি এখানে আমেরিকাতে আছি, কি না টাকা কামায় ভরাই ফেলতেছি, আচ্ছা মাসুদ ভাই, একটা কোয়েশ্চেন হচ্ছে জব ফিল্ড নিয়ে তুমি বলছেন, মাস্টার্সের পর তারা জব করার জন্য কোন ধরনের স্কিল গুলো হেল্পফুল হয়, কোন স্পেসিফিক স্কিল নিতে পারে কিনা যেগুলো জব করার জন্য হেল্প করবে? এই স্কিল গুলো তো হচ্ছে যে টোটালি ডিপেন্ডস অন হচ্ছে যে কোন টাইপের জব, জবের সাথে হচ্ছে স্কিল রিলেভেন্ট। কিছু জব আছে ফর এক্সাম্পল, যেমন মানে লাস্ট সেশন যে করেছে আর কি মাস্টার্স এর, জাহিদ করেছিল, তো জাহিদ গড়ে জব এবং ভেরি গুড জব, মানে হি ইজ অ্যান এক্সাম্পল যে সে মাস্টার্স শেষ করেছে, মাস্টার্স সোশ্যাল সায়েন্সে বা সোশিওলজি বা সোশ্যাল ওয়েলফেয়ার কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক, ওর মাস্টার্স ছিল মানে সোশ্যাল ওয়ার্কের উপর, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে। হি ইজ অ্যান এক্সাম্পল, ভেরি গুড এক্সাম্পল। সে শেষ করার পর তার হচ্ছে যে ওই যে সে এখন রিসার্চ অ্যান্ড অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছে, মানে গভর্নমেন্টের একটা জব আর কি, ম্যানিটোবা এডিকশন ফাউন্ডেশনে সে হচ্ছে জব করতেছে, ভেরি গুড জব। সে যেটা করেছে যে ওই যে কি বলে এইসব সোশ্যাল ওয়ার্কের জন্য কিছু সফটওয়্যার ইউজ করে, এই ধানায় পানে আমি এগুলো বুঝি কম, অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছে, তো এই অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য কিছু সফটওয়্যার আছে, এই সফটওয়্যার দুইটা সফটওয়্যারের উপর তার হচ্ছে কি দখল আছে। ইন্টারভিউতে সে যখন বলতে পারছে এই দুইটা সফটওয়্যার নিয়ে কথা যখন বলতে পারছে, তখন জিজ্ঞেস করছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি অ্যানালিস্ট হিসেবে কাজ করবা, তুমি এটা কি করবা, এটা কিভাবে করবা, এই সফটওয়্যারটা এই জায়গায় গিয়ে কিভাবে অপারেট করতে হয়, কি করতে হয়, সে যেহেতু জানে রাইট ওয়েতে সে আনসার করে দিচ্ছে, এবং হি গট এ জব, ভেরি গুড জব উইথ এ বিগ চাঙ্ক অফ মানি, ব্যাপক টাকা পয়সা সহ। সে কিন্তু মাত্র হচ্ছে যে জাস্ট পড়ালেখা শেষ করলো, তার কিন্তু এখন পার্মানেন্ট রেসিডেন্সি কিছু নাই, ঠিক আছে? সে জাস্ট হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে কিন্তু আছে। তো এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে থেকে আলহামদুলিল্লাহ হি গেট এ ভেরি গুড জব, গভর্নমেন্ট জব, এবং সে পড়ালেখা শেষ করেই এটা পেয়ে গেছে বিকজ তার ওই স্কিলটা আছে দেখে। তো এখন প্রত্যেকটা জবের সাথে কানেক্টেড স্কিলস আছে, এগুলো গুগল করলে বা হচ্ছে যে জব ব্যাংকে গেলে এগুলো পাওয়া যায়। এখন আমি মানে স্পেসিফিক প্রত্যেকটা বলতে তো ডেফিনেটলি পারবো না, এই জন্য যে কারণ আমি তো হচ্ছে যে ওই জব নিয়ে তো আমার গবেষণা নাই, আমি হয়তো আমি যেই জবের জন্য ধান্দা করতেছি আমি সেই জব নিয়ে আমার হচ্ছে গবেষণা আছে, তো এর বাইরে তো আমার অন্য কোনো কিছু নিয়ে তো গবেষণা নাই। তো সুতরাং এই প্রথম তো হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে হচ্ছে আগে আসার আগে অ্যাহেড অফ টাইম অনেক বেশি চিন্তা ভাবনা করে মাথাকে ওভারওয়েলম করার দরকার নাই, ঠিক আছে? যে আমি আগে আসতে পারি কিভাবে, আসলে সার্ভাইভ করবো কিভাবে, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? টু থিংস। তো এই দুইটা জিনিস যখন ইম্পর্টেন্ট আমি অ্যাচিভ করতে পারবো, তারপরে অন্য কিছু, বিকজ ইন দ্য মিন টাইম আই এম গোনা গেট টাইম ওয়ান্স আই এম ইন কানাডা, ওয়ান্স আই এম ইন দ্য স্টেটস, আমার হাতে অনেক সময় থাকে, সুযোগ থাকে, যে তানিনের সময় আছে আলহামদুলিল্লাহ, হি ইজ ডুইং এ ব্রিলিয়ান্ট জব। আমি তো অবাক হয়ে যাই, সে তো মানে সারা দুনিয়ার বিভিন্ন লোকজনের সাথে কানেক্ট হচ্ছে, বিভিন্ন লোকজনকে আমিও যদিও মানে দেখার সুযোগ পাই না, এবং হচ্ছে যে আমি এগুলো মানে ইনফ্যাক্ট হচ্ছে যে সময় বের করে যে দেখবো, আমার মাঝে মধ্যে মন চায় যে আচ্ছা ঠিক আছে একটু দেখি বসে বসে, এই মাঝে মধ্যে অল্প কিছুক্ষণ দেখার পর আমি আর দেখতে পারি না, বিকজ এই ঝামেলা থাকে, ওই ঝামেলা থাকে, এইটা থাকে, সেইটা থাকে, বা মাঝে মধ্যে আমার ক্লাস থাকে, এটা সেটা অনলাইন, তো দেখা যায় যে দেখতে পারি না। কিন্তু হি ইজ ডুইং এ ব্রিলিয়ান্ট জব। তো ও যদি ওহাইওর মতো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এত লম্বা সময় বের করতে পারে,
যেখানে আমার মতো লোকের সাথে দীর্ঘ সময় ধরে 1 ঘন্টার উপর হয়ে গেছে, পেঁচাল পারতে পারে, এবং এরকম শুধু আমার মতো আমি একজন না, এভরিডে মানে হি ইজ ডুইং সামথিং। তো ইউ আর গোনা গেট টাইম ম্যান। তো এই সময় পাওয়া যাবে, সময় আসবে, সময় পাওয়া যাবে। ফার্স্ট প্রায়োরিটি হইতে হবে কি আমাকে কানাডা আসতে হবে, দ্যাট ইজ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি। এটা আসার জন্য কি করতে হবে সেটা, এখন ওই পরে কি হবে আগে কি হবে ওইটা বাদ চিন্তা ভাবনা করার মানে করে সময় নষ্ট করার সময় নেই। হ্যাঁ ঠিক আছে, ইফ ইউ গট এক্সট্রা টাইম আফটার ডুইং ইউর লাইক ইনিশিয়াল ওয়ার্কস দেন ওকে ইউ ক্যান কনসেন্ট্রেট উইথ আদার থিংস, বাট ফার্স্ট আমি মনে করি যে কানাডায় আসা এইটা হচ্ছে প্রায়োরিটি হওয়া দরকার, যে কিভাবে আসতে পারি কানাডা, কিভাবে আসতে পারি ইউএসএ, কিভাবে আসতে যেতে পারি অস্ট্রেলিয়াতে, এগুলো হওয়া দরকার ফার্স্ট প্রায়োরিটি, তারপরেটা পরে। এক্স্যাক্টলি। সো আমরা একটা কোয়েশ্চেন নিতে পারি, ইজ ইট পসিবল টু গেট জব আফটার বিফোরহ্যান্ড using peer application? Okay, is there percentage that people have used? আচ্ছা কোশ্চেনটা তুমি রাখো দেখি এক সেকেন্ড, আমি দেখি কি get a job offer beforehand and use it for peer application. Secure job offer points for না, I don't think so. Okay. মানে জব অফার তো পাওয়া এটা হচ্ছে যে খুব রেয়ার কেস। যদি কেউ মানে এমপ্লয়ারকে, এই দেশের এমপ্লয়ার চাইলে সবকিছুই করতে পারে, মানে বড় এমপ্লয়ার যারা আর কি, জায়ান্ট কোম্পানি যারা, তারা চাইলে যে কোনো কিছু করতে পারে। তারা হচ্ছে যে চাইলে সকালকে বিকাল বানাই দিতে পারে, বিকালকে রাত বানাই দিতে পারে। মানে এটা অত কঠিন না আর কি একজনের ইমিগ্রেশনের ক্ষেত্রে হেল্প করার ক্ষেত্রে। এদেশের জাস্টিন ট্রুডো যতটুকু না হেল্প না করতে পারবে, তার চাইতে কিন্তু কি একটা এমপ্লয়ার এর চাইতে বেশি হেল্প করতে পারবে ফর শিওর, ঠিক আছে। এবং একটা এমপি যা কিছু করতে পারবে বা যা কিছু করতে পারবে না, তার চাইতে একটা এমপ্লয়ার মাচ মোর হেল্প করতে পারবে, কারণ পুরো কানাডার ইমিগ্রেশন সিস্টেমটাই হচ্ছে এমপ্লয়ারের সাথে। পুরো কানাডা মানে সিস্টেমটাই কানেক্টেড হচ্ছে এমপ্লয়ারের সাথে। ডেফিনেটলি এমপ্লয়ার চাইলে যে কোনো কিছু করতে পারবে এবং আগে ভাগে জব পাওয়া যেতে পারে, কিন্তু নিজেকে ওইভাবে এমপ্লয়ারের সামনে তুলে ধরতে হবে। টিপিক্যালি কানাডার ভেতর থেকে ইনসাইড থেকে যদি ওই ক্যাটাগরির লোক যদি পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি চান্স ইজ 1% অর লেস টু গেট হায়ার্ড, ঠিক আছে। হায়ার্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ওদের কিছু ওই যে সেকেন্ড কোয়েশ্চেন যেটা যে হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির পয়েন্টস বাড়ানোর জন্য, তো ওদের তো কিছু হচ্ছে যে মানে হচ্ছে যে ওদের তো কিছু আছে কি কোয়ালিফাইং এক্সাম আছে, এবং কিছু হচ্ছে যে মানে জব আছে, যে জবগুলো করার জন্য ডেফিনেটলি ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ দ্যাট সার্টিফিকেট, ঠিক আছে। সার্টিফিকেট এবং এক্সাম আছে, কোয়ালিফাইং এক্সাম, সেগুলো পাস করতে হবে। আমার মনে হয় যে মানে আউটসাইড কানাডা কেউ এটা করতে পারে, যদি হেড অফ টাইম যদি এগুলো করে থাকে, তাহলে কানাডা এসে দেখা গেল যে তার কোয়ালিফাইং ওইটা থাকার কারণে, ফর এক্সাম্পল কেউ যদি কোয়ালিফাইড প্লাম্বার হয়, ফর এক্সাম্পল কেউ যদি কোয়ালিফাইড হচ্ছে যে ইলেকট্রিশিয়ান হয়, তো কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ান হইলে সে আইসেই তো সাথে সাথে $40-50 করে হচ্ছে যে কি পার আওয়ার সে ঘন্টায় পাবে, ঠিক না। তো এখন ওদের যে কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়া আছে ওইটা দেখতে হবে, ওই ওদের ওয়েবসাইটে যেতে হবে, মানে দেখতে হবে যে কিভাবে আউটসাইড কানাডা কি পসিবল কিনা, এক প্রভিন্স না হইলে অন্য প্রভিন্সে পসিবল কিনা, কারণ এক একটা প্রভিন্সের সিস্টেম কিন্তু এক এক রকম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এক প্রভিন্স থেকে পাইলেই পুরো অল ওভার কানাডা চলে, দ্যাট মিন্স আমাকে দুইবার কিন্তু নিতে হবে না। আমি যদি ড্রাইভিং লাইসেন্স এক জায়গায় পাই, ডাজন্ট ম্যাটার আমি কোন জায়গা থেকে, সবচেয়ে সহজ প্রভিন্স থেকে পাইলাম নাকি সবচেয়ে কঠিন প্রভিন্স থেকে পাইলাম, ডাজন্ট ম্যাটার। আমি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সাথে সাথে এই ড্রাইভিং লাইসেন্স প্রিটি মাচ অ্যাপ্লিকেবল অল ওভার কানাডা। ওকে গ্রেট। সো আমরা একটা কোশ্চেন নিচ্ছি, আনাস আহমেদ, উনি জিজ্ঞেস করছেন যে ইন্ডাস্ট্রির জন্য কোন প্রভিন্স সবচেয়ে ভালো। সো ভাই আমরা এটা কভার করেছি অলরেডি, আপনি লাইভ শেষ হওয়ার পর আবার শুরু থেকে দেখলে পেয়ে যাবেন, উনি মনে পরে জয়েন করেছেন। আর রফিকুল ইসলাম আন্ডার গ্রাজুয়েট সায়েন্স রিলেটেড বিশেষ স্কলারশিপ। আচ্ছা রফিকুল ইসলাম ভাই, আমরা হচ্ছে বলেছি যে এখানে লিঙ্কটা দেওয়া আছে, কমেন্টে পেয়ে যাবেন, আন্ডারগ্রেড নিয়ে ডিটেল বলা আছে। পোস্ট গ্রাজুয়েশন নিয়ে বলছেন তাসলিম ভাই, আপনিও পেয়ে যাবেন পোস্ট গ্রাজুয়েশন নিয়ে কি কি করতে হবে সেগুলো সব দেয়া আছে। জানেন একটা জিনিস আমি যদি যোগ করি, মানে যারা আন্ডারগ্রেড করতে আসবে প্রিটি মাচ চিন্তা ভাবনা রাখতে হবে যে সেলফ ফান্ডিং এ পড়ালেখা করতে হবে, প্রিটি মাচ। মানে আমি দেখি নাই মানে এক্সেপশন ইজ নট ফর এক্সাম্পল, ঠিক আছে। তো এক্সেপশন নিয়ে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে কোনো লাভ নাই। আলটিমেটলি এখানে যদি কেউ ব্যাচেলর করতে আসে, তাহলে নিজের পকেট একেবারে খুব ভরপুর করে তারপর এখানে পড়ালেখা করতে মানে আসতে হবে। এবং এখানে পড়ালেখা হচ্ছে মারাত্মক রকম এক্সপেন্সিভ, এটা ধারণা রাখতে হবে। আমেরিকা কানাডাতে পড়ালেখা হচ্ছে ভয়ঙ্কর রকম এক্সপেন্সিভ। তো যার ফলশ্রুতিতে অনেকে ব্যাচেলর চিন্তা ভাবনা করে আসে, কিন্তু আলটিমেটলি ব্যাচেলর সে শেষ করতে পারে না, ব্যাচেলর কন্টিনিউ করতে পারে না, পরে সে ডিপ্লোমা বা কোনো একটা সার্টিফিকেট কোর্সে চলে যায় সার্ভাইভ করার জন্য। তো যে ব্যাচেলর করতে আসবে বা করতে আসবে, নাম্বার ওয়ান আমি স্কলারশিপ পাওয়ার সুযোগটা একেবারে নাই বললেই চলে।
নাম্বার 2 হচ্ছে যে কি সেলফ ফান্ডিং এ পড়তে হবে, এবং এই ফান্ডটা হচ্ছে যে এক্সট্রিমলি মানে বার্ডেন হয়ে দাঁড়াবে। তো সুতরাং কারো যদি হিউজ ফান্ড অ্যারেঞ্জমেন্ট যদি না থাকে, আই এম নট গোনা রিকমেন্ড যে ব্যাচেলার ট্যাচেলারে পড়তে আসলে কিন্তু লাইফ কিন্তু হেল হয়ে যাবে। এসে এখানে ইনকাম করে পড়ালেখা করা যায়, কিন্তু টাফ। সো আমিও সেম কথাই বলি, আমার সাথে যে এসেছিল সেশনে ও বলেছে স্কলারশিপ পেয়েছে, বাট ও আসলে এক্সট্রিমলি ট্যালেন্টেড, আমি ওকে আগ থেকেই চিনি। সো যার কারণে সে হয়তো 85% বা 80% এর মতো স্কলারশিপ পেয়েছে, বাকিটা সে ম্যানেজ করতে পারছে, বা তার ফ্যামিলি ব্যাকআপ ভালো। এক্সেপশন। এক্স্যাক্টলি। ওকে, সো এরপর একটা কোশ্চেন আসছে, IELTS is IELTS enough for Canada with scholarship in social science? Pretty much. Yeah, I think so. Pretty much. এই দিক থেকে কিন্তু তোমাদের ওই কি বলে আমেরিকার চেয়ে কিন্তু কানাডা সহজ। তোমাদের ওই যে জিআরই তারপরে কি কি যেন দিতে হয়, ওগুলো ছাড়া মানে খুব ভালো ফান্ডিং টান্ডিং কিন্তু পাওয়া যায় না। এক্স্যাক্টলি। সাইমা খান জিজ্ঞেস করতে জিআরই এটা কেমন স্কুল নিয়ে স্কলারশিপ পেতে পারি। সো জিআরই ম্যাক্সিমাম কানাডিয়ান ইউনিভার্সিটি চাই না আসলে। পাবলিকেশন, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। পাবলিকেশন ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। পাবলিকেশনস হইলে মানে অনেক ভালো চান্স থাকে, অনেক ভালো চান্স হচ্ছে যে ফুল ফান্ডেড হয়ে যাওয়ার, ইভেন হচ্ছে যে টপ অফ দ্যাট আরো কিছু পাওয়ার সুযোগ থাকে। আমি তো এখানে আমাদের ম্যানিটোবাতে আমি যাদেরকে চিনি, মানে আমার পরিচিত সার্কেলে যারা, এরা কেউ কাজকর্ম করে না, কোনো কিছুই করে না, স্কলারশিপের টাকা পয়সা দিয়ে তো পুরা খুব দিব্যি খুব ভালো চলতেছে, ফিরতেছে, ঘুরতেছে, খাইতেছে, দাইতেছে, সমস্ত কিছু স্কলারশিপের পয়সা দিয়া। 1 টাকাও তো হচ্ছে যে মানে কোন ইউনিভার্সিটিতে নিজের গাট থেকে দিয়ে খরচ করতে হয় না। খুবই ভালো, মানে পশ লাইফ না হলো স্ট্যান্ডার্ড লাইফ লিড করতেছে, খুবই ভালো লাইফ লিড করে, ভালো টাকা পয়সা পায়। উই আর প্রিটি মাচ সেম ভাই, আমরা উইকলি 20 আওয়ার্স কাজ করে চলে যাই, খুব একটা ঝামেলা হয় না। খুব আমি স্কলারশিপ নিয়ে যারা আসে আমি দেখি যে কেউ কাজও করতে চায় না, বাচ্চা কাজ করবে কিছু, পড়ালেখা করতেছে, ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, মোটামুটি ভাবে করে না। আমি খুব এটা কোশ্চেন, মাস্টার্স অফ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোনটা হচ্ছে ভিসা সেটেলমেন্টের জন্য বেস্ট অপশন জিজ্ঞেস করছেন? এটা ডিপ্লোমা। ওকে, সো অ্যানসার ইজ ডিপ্লোমা। ওকে, সো আর একটা কোশ্চেন আসছে, মাস্টার্স চুজ না করে রিলেভেন্ট ডিপ্লোমা ফিল্ড কিভাবে অ্যাডমিশন নেওয়া যায়? আমি রেকমেন্ড করব না যে ডিপ্লোমার জন্য অ্যাডমিশন নেওয়া। আচ্ছা, তোমার জন্য অ্যাডমিশন পেলেও ভিসা পাওয়ার চান্স লো হয়ে যাবে। ঠিক আছে, ওই যে চিট কোডটা কাজে লাগাইতে হবে। চিট কোড হচ্ছে যে ফার্স্ট গেট এন অ্যাডমিশন মাস্টার্স এর জন্য একটা ভালো মানে ইউনিভার্সিটি হলে ভালো, যদিও ফার্স্ট সেমিস্টারে কিছু টাকা লস টস যদি হয়, ভাই থিংক অ্যাবাউট ইনভেস্টমেন্ট। কানাডায় যে লোকজন হচ্ছে যে এই যে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা খরচ করে চলে আসতে চাচ্ছে যে সমস্ত লোকেরা, থিংক অ্যাবাউট দ্যাম। হ্যাঁ ঠিক আছে, হয়তো তারা অ্যাফোর্ড করতে পারে, আমি অ্যাফোর্ড করতে পারবো না, দ্যাটস এ টোটাল ডিফারেন্ট স্টোরি, বাট থিংক অ্যাবাউট ইনভেস্টমেন্ট, যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসতে হবে প্রথমে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে, তাহলে ভিসা পাওয়ার চান্সেসটা অনেক হাই হয়ে যাবে, অনেক হাই হয়ে যাবে। ভিসা পেলে তারপর হ্যাঁ ইউ ক্যান সুইচ ইনটু, মানে ভিসা পেয়ে কানাডায় এসে তারপরে যে কোনো একটা মানে কলেজে অ্যাডমিশন নিয়ে, ইভেন ইউনিভার্সিটির চেয়ে কলেজের ডিপ্লোমা গুলো হচ্ছে যে মাচ মোর ফ্রুটফুল। এইখানে আমি যে প্রভিন্সে থাকি এখানে হচ্ছে যে আমি মানে বাংলায় বলি নামটা, মানে সবার সাথে যখন কথা বলি একটু ফান করি আর কি, যে লাল নদী মহাবিদ্যালয়, রেড রিভার কলেজ, এটা খুবই বিখ্যাত একটা কলেজ, খুবই বিখ্যাত। এই রেড রিভারে যারা পড়ালেখা করে এবং অ্যাডমিশনটা খুবই কম্পিটিটিভ, অনেক মানে স্ট্রং, এবং মানে সহজে এখানে ভর্তি হওয়া যায় না। এইখানে আরেকটা হচ্ছে যে কি অ্যাংলো কুইন না কি নামে যেন একটা অটোয়াতে একটা হচ্ছে যে কলেজ আছে, ও মাই গড, এই ইনস্টিটিউট গুলোতে অ্যাডমিশন পাওয়া খুবই টাফ, খুবই ডিফিকাল্ট। এগুলো থেকে যে পড়ালেখা শেষ করতে দেরি, কাজকর্ম তার জন্য যেন মানে ওয়েলকাম করে, হ্যাঁ আসো 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 আসো। মানে ডেফিনেটলি ডিপ্লোমার জন্য সবসময় কলেজ বেস্ট, ডিপ্লোমার জন্য। তো ওই প্রথমে অ্যাডমিশন নিতে হবে মাস্টার্সের ইউনিভার্সিটিতে, তাহলে ভিসার পসিবিলিটিসটা চান্সটা হাই হয়ে যাবে। তারপরে যদি প্ল্যান থাকে যে না ঠিক আছে আমি ক্যারিয়ার করবো এবং সেটেলমেন্ট করব, তাহলে তারপরে ডিপ্লোমাতে চলে গেলে হবে। হয়তো একটু সেমিস্টারের টাকা কিছু লস টস হইতে পারে, বাট ওইটা মানে ইনভেস্টমেন্ট হিসেবে মেনে নিতে হবে। ওকে, সো ভাই আমরা হচ্ছে আহমেদ শাকিল নাকি, উনি বলছেন যে এমএস ফান্ডিং এর জন্য কিভাবে প্রফেসর ম্যানেজ করতে হয়, এটা আগে আলোচনা হয়ে গেছে। হ্যাঁ এটা ভাই আলাপ হয়েছে শুরুতে, একটু আপনি যদি দেখেন তাহলে হচ্ছে দেখতে পারেন। আচ্ছা, একটা কোয়েশ্চেন হচ্ছে ওয়াহিদ চৌধুরী জিজ্ঞেস করছেন, ফুল ফান্ড পেলে নাকি 10 থেকে 20 লাখ টাকা দেখাতে হয় ব্যাংক অ্যাকাউন্টে?
ডেফিনেটলি এখন হচ্ছে যে ওই ফুল ফান্ড পাওয়ার পরও ফুল ফান্ড তো হচ্ছে যে কয়েকটা ক্যাটাগরির আছে। একটা ফুল ফান্ড হচ্ছে যে শুধু টিউশন কভার করবে, আবার হচ্ছে যে টিউশন সহ কিছু লিভিং হয়তো কিছু কভার করবে, কিন্তু তারপরও মানে ভিসা অফিসার দেখতে চায় যে আসলে কি তার যে কোনো কারণে একটা ফান্ডিং, যেমন এই যে এখন করোনা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যে কোনো কারণে হয়তো ডিসকন্টিনিউ করতে পারে ওই স্কলারশিপটা, যে কোনো কারণে ওইটা ডিলেইড হয়ে যেতে পারে, যে কোনো কারণে একটা মানে যে কোনো একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। ভিসা অফিসার এনশিওরড হতে চায় যে সে বসে বসে পাবলিক মানি খাবে না, সে বসে বসে পাবলিক মানির উপরে বা পাবলিক ফান্ডের উপরে বার্ডেন হয়ে দাঁড়াবে না, সে কানাডার জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়াবে না। তো ডেফিনেটলি যে কানাডা বা আমেরিকা এই ধরনের দেশে আসবে, একটা ফান্ডের অ্যারেঞ্জমেন্ট দেখানোটা অবশ্যই অবশ্যই 100% রেকমেন্ডেড, এবং এটা মানে এইটা ছাড়া প্ল্যান করাটা উচিত না কিন্তু। এক্স্যাক্টলি। সো আমি যদি একটু আমেরিকাটা, আমি কানাডাটা জানি না, বাট আমেরিকাটা যদি আমি একটু অ্যাড করি, নর্মালি আমাদের I-20 তে যে ডেফিসিট থাকে ওই ডেফিসিট অ্যামাউন্ট দেখালে হয়। যেমন কালকে আমার একটা সেশন ছিল ফান্ডিং ইন ইউএসএ সোশ্যাল সায়েন্সে, সো ওখানে গেস্ট বলেছেন বা আমি নিজেও জানি যে ধরেন যদি আপনার ডেফিসিট থাকে $5,000, আপনাকে $5,000 অ্যামাউন্ট অফ সাপোর্ট দেখালে কিন্তু হয়ে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে বলছি, অন্য কোনো পারপাসে না। বাট কানাডাতে হয়তো বা দ্যাট কুড বি ডিফারেন্ট। ইভেন আমেরিকাতে হচ্ছে যদি কারো সারপ্লাস থাকে, তার কোনো ব্যাংক স্টেটমেন্ট চায় না, মানে তাকে যে খরচ ইউনিভার্সিটি যে টাকাটা দিবে সেই টাকাটা যদি তার লিভিং কস্টের চেয়ে বেশি হয়, সারপ্লাস বলি আমরা, এটা অনেক ক্ষেত্রে $2,000, $1,000, $5,000 পর্যন্ত হতে পারে ইয়ারলি, আপনার কোনো লাগবে না। বাট কানাডা ডিফারেন্ট হতে পারে ডেফিনেটলি। ইদানিং আসলে এগুলো ডিফিকাল্ট হয়েছে। আগে কিন্তু হচ্ছে যে কেউ টাকা পয়সা কিছুই দেখাইতে হইতো না, ইদানিং ফ্রডের পরিমাণ মারাত্মক রকম বেড়ে গেছে, তো মারাত্মক রকম ফ্রড বেড়ে গেছে, চিটিং বেড়ে গেছে। আগে তো হচ্ছে যে ওই যে নীলক্ষেত থেকে কাগজপত্র ছাপায় টাপায় নিয়ে এসে তারপরে হচ্ছে যে ওগুলাকে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখায়া মানে লোকজন হচ্ছে যে ভিসা টিসার জন্য করে দিয়ে দিত, এবং এগুলো করে 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 আলটিমেটলি কি যারা পটেনশিয়াল বা যারা আসলে সত্যিকার অর্থে পেপার টেপার জমা দিচ্ছে তাদেরকেও কোয়েশ্চেনের ভিতরে ফেলে দিচ্ছে। এর পাশাপাশি আবার হচ্ছে কি কি ব্যাংক কন্ট্রাক্ট, আমি এগুলো শুনি আর কি, যে কিভাবে যেন ব্যাংকের ম্যানেজারকে ম্যানেজ করে, মানে ম্যানেজারকে আবার ম্যানেজ করতে হয়, ম্যানেজারকে ম্যানেজ করে তারপরে কিভাবে যেন তাকে কয় টাকা দিলে সে এত টাকার ফান্ড দেখায়, এই সেই এরকম 2 নাম্বারি 4 নাম্বারি 6 নম্বরই করে আলটিমেটলি ফেইথটা নষ্ট করে দিছে। গুড ফেইথ যে ছিল ভিসা অফিসারের, এই ভিসা অফিসারদের গুড ফেইথ গুলো নষ্ট করে দিছে, এবং এই গুড ফেইথ নষ্ট করে দেওয়ার কারণে আলটিমেটলি কি ওরা অনেক বেশি রিজিড হয়ে গেছে। আর এখন এই যে ফান্ড টান দেখতে চায় কেন, আরো বেশি দেখতে চায়, সে কানাডাতে আসছে, তার মানে আর কোনো তর সইতেছে না, আসার পরের দিনই সে ইনকামের পিছনে লেগে গেছে, তার কোথায় ক্লাস কোথায় কি না কি, সে চিন্তা করছে যে না ঠিক আছে আমি আমার আসছি আল্লাহর দুনিয়ায় যে কয় টাকা খরচ করে আসছি, আগে প্রথম কাম হচ্ছে আমার ওই টাকাটা উইথড্র করব, ওই টাকাটা হচ্ছে আমি বানাবো। তো ইন বিটুইন যখন দেখে যে মানে সে এন্ডেড আপ উইথ নাথিং, নাথিং বলতে যে সে টাকা কিছু ইনকাম করছে কিন্তু তার হচ্ছে যে অ্যাডমিশনে চলে যায়, তার হচ্ছে পড়ালেখার স্ট্যাটাসই নষ্ট হয়ে যাচ্ছে, পরে কি করছে একটা রেফুজি ক্লেম মেরে টেরে দিছে। এগুলো তো হচ্ছে যে খুব বাজে এক্সাম্পল তৈরি করে ফেলছে। এখন ভিসা অফিসাররা তো এই জন্য এইসব কারণে তো মারাত্মক রকম রিজিট হয়ে গেছে, মানে ইন্টেনশনের কারণে, এই যে ব্যাড ইন্টেনশন এবং হচ্ছে যে ব্যাড প্রেসিডেন্ট তৈরি হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে। আমি বলবো না যে শুধু বাঙালিরা করতেছে, এই ক্ষেত্রে হচ্ছে যে ইন্ডিয়ানরা সহ অন্যান্যরা, এগুলো জাহাজ, ঠিক আছে, ওরা আরো অনেক বেশি হাজার হাজার চিট করছে। চাইনিজরা তো হচ্ছে যে মানে মহাসমুদ্র মহাসাগর এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে। আমি এটা বলবো না যেটা আমার বাঙালি ভাইরা বা অন্যান্যরা করছে, বাংলাদেশিরা করতে গিয়ে হচ্ছে যে আরো নন স্মার্ট ওয়েতে করে, নন স্মার্ট ওয়েতে করলে ওরা তো খুবই স্মার্ট। এরা তো হচ্ছে যে মানে যে ওই সিঙ্গাপুর অফিসে বসে আছে, সে কি জানে না, সে কি পাবলিকের পালস বুঝে না যে না ঠিক আছে কিভাবে কি করতেছে, কোনখানে কি হচ্ছে না হচ্ছে। তার ওই সিঙ্গাপুর অফিসের এমপ্লয়ি কি বাঙালি নাই কোনো? এটা তো মানে চিন্তা করা তো বোকামি। আমেরিকান এমবেসিতে ভিসার জন্য গেলে তো কথা বলে বাংলায়, বাংলায় কথা বলে, আপনি কেমন আছেন। আমি হচ্ছে যে এমনি ভিজিট ভিসার জন্য গিয়েছিলাম, আমাকে বলতেছে হ্যাঁ মাসুদ আপনি কেমন আছেন, ভালো আছি, তারপর আপনি কি জন্য যাবেন, হ্যাঁ দেখি এরকম টল 6.5 ফিট লম্বা একটা আমেরিকান, সে একেবারে পুরো আমাদের টোনে কথা বলতেছে। আমি মানে চিন্তা করতেছি কি রে, ও কি বাঙালি নাকি, মানে হাউকা সে বাংলায় কথাবার্তা বলতেছে এবং এরকম ফ্লুয়েন্ট ওয়েতে কিভাবে কথাবার্তা বলতেছে, সে আমার সাথে ইংরেজিতে কথাই বলে না। তা আমি অবাক হয়ে গেছি। তো এখন এটা খুব মানে ওদেরকে আন্ডারস্টিমেট করা বা মানে এই আমেরিকান ক্যানাডিয়ান এদেরকে খুব নির্বোধ ভাবা, এটা আমাদের একটা নির্বুদ্ধিতার পরিচয়ক হবে, ঠিক আছে। এই জন্য রিজিট হয়ে গেছে। আগে কিন্তু এত রেস্ট্রিকশন ছিল না, এত ফান্ড টান্ড এটা সেটা, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ফান্ড ইউ আর গোনা গেট স্কলারশিপ। কি জন্য ওর মাথা ব্যথা কিসের? ওর মাথা ব্যথাটা হচ্ছে তুমি কি এখানে পড়ালেখা করবা, তোমার পড়ালেখার সঙ্গতি আছে কিনা, শুধু এটা জানতে চায়। এখন এই পরিবেশ পরিস্থিতি ওদেরকে পাথর বানিয়ে দিয়েছে। ডেফিনেটলি এটা আসলে আমরাই ডিফল্টার।
রাইট ঝামেলাগুলো করি এনিওয়ে। তো আসলে আমার মনে হয় আর কোয়েশ্চেন নিব না, কারণ হচ্ছে 1.5 ঘন্টার কাছাকাছি অলরেডি। এত লম্বা সেশন, মানুষজন যে এখনো ধৈর্য ধরে শুনছেন, আই ডোন্ট নো, মানুষের অনেক আগ্রহ হয়তো বা কানাডা নিয়ে, এই কারণে হতে পারে। সো মাসুদ ভাই, আমরা হচ্ছে মোটামুটি শেষ করব। যারা কোয়েশ্চেন করেছেন বা করছেন, আমরা চেষ্টা করবো মাসুদ ভাই, যদি হচ্ছে যেহেতু আপনার পেজ আর আমার পেজ মিলে মানুষ কমেন্ট টমেন্ট করতেছে, সো ইফ ইউ ক্যান জাস্ট, নাকি আমরা আর কিছু কোয়েশ্চেন নিব ভাই? আপনি বললেন, আমি রাজি। আর আমরা হয়তো সর্বোচ্চ 5 মিনিট যেতে পারি। যেমন একটা আমি কোশ্চেন এখানে দেখতেছি, স্টাডি গ্যাপ ম্যাটার কিনা মাস্টার্স অ্যাডমিশনের ক্ষেত্রে। আমার স্টাডি গ্যাপ ছিল প্রায় 9 বছর। আনসার ডান। এরপরে আমরা 4-5টা কোশ্চেন নিয়ে হয়তো আর এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই ছিল। আচ্ছা, একটা কোশ্চেন আছে ভাইয়া, যে মাস্টার্স করে সেই ফিল্ডে ডিপ্লোমা করা যাবে কিনা, কারণ সেই রিলেটেড জব উনি করতে চাই। সো মাস্টার্স এর পর ডিপ্লোমা, আই থিংক ইস্যুটা হচ্ছে এটাই। এইটা তো হচ্ছে যে মানে নিজের পয়সায় পড়ালেখা করতে এসে এইটা এখন মনে হচ্ছে যে পসিবল, এটা পসিবল না। এই মানে $15-20,000 খরচ করে ওই সময় ডিপ্লোমা করতে মন চাবে না। মন চাবে যে কত তাড়াতাড়ি আমি পার্মানেন্ট রেসিডেন্সি হাতে পাই সেটা। হ্যাঁ, ডিপ্লোমা করা যাবে এবং ডিপ্লোমা করে কেউ বসে আছে আমি দেখি নাই। ডিপ্লোমা করে মোটামুটি লোকজন হচ্ছে প্রিটি মাচ খুব ভালো করতেছে এবং হচ্ছে যে অনেক ভালো অবস্থানে আছে এবং খুব সহজে জব পেয়ে যায়। এটা জব পাওয়া কঠিন না, জব পাওয়া কঠিন তাদের জন্য যারা হচ্ছে যে ওই জেনারেল মানে কোনো ফিল্ড থেকে না আর কি। ফর এক্সাম্পল, একটা বিষয় আমি মাস্টার্স করলাম কিন্তু ওইটার উপর আমার ওইরকম দখলও নাই, ওইরকম সিরিয়াস আমার কোনো দখল নাই, তো তাহলে আন্দাজি আমাকে, আমার চেয়ে তো হাজার হাজার শত ভালো ক্যান্ডিডেট তো আছে, তো ভালো ক্যান্ডিডেট যে তাকেই তো জবে নিবে, ঠিক না? আমরা তো একটু আগে একজনের কথা বললাম যে লাস্ট সেশনে এসেছিল কানাডার ব্যাপারে আলাপ আলোচনা করতে জাহিদ, সে তো অল্প মানে ইভেন তাকে তো 2-3 মাস তো বসে থাকতে হয়নি, 2-3 মাসের ভিতরে সে জব পেয়ে গেছে। তাও কি গভর্নমেন্টের একটা জব, তাও কি পার্মানেন্ট একটা জব, তার নিজের পার্মানেন্ট রেসিডেন্সি হয় না কিন্তু পার্মানেন্ট একটা জব, আলহামদুলিল্লাহ। তো সুতরাং সব পাচ্ছে লোকজন, দে আর ডুইং গুড। যারা কনসেন্ট্রেশন রাখবে, যারা মানে লেগে থাকতে পারবে, মানে তাদের ভালো করার সুযোগ সম্ভাবনা অনেক কিছুই আছে। ওকে, সো মিরাজ ইবনে মোহাম্মদ হোসেন জিজ্ঞেস করছেন, ইকোনমিক্স পড়ালেখা নিয়ে কিছু বলবেন? এটা আমি না বলি, কারণ আই এম নট। এটা হ্যাঁ, আপনি ভাই আপনি হচ্ছে সেশনটা দেখতে পারেন যেটি আমরা কভার করেছিলাম, ওখানে ইকোনমিক্স নিয়ে কোশ্চেন ছিল, আই থিংক আপনি দেখতে পারেন। আর একটা কোশ্চেন হচ্ছে, ইউএসএ থেকে এমএসসি করার পরে কানাডা আবার এমএসসি জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? হ্যাঁ, পারা যাবে, কোনো প্রবলেম নাই। আমি একটা জিনিস বলে রাখি, যারা মানে যদি এখানে কেউ আমেরিকা সহ অন্যান্য দেশে যারা সেটেলমেন্টের জন্য চিন্তা ভাবনা করতেছেন, ডোন্ট থিংক অ্যাবাউট ইউএস। তানিন হয়তো একটু হতে পারে, না এগ্রি করবে, তানিয়া এবং এগ্রি করতে বাধ্য। আমি ভাই হাইলি ইন্সপায়ার্ড, আমি নিজেই অ্যাপ্লাই করব কানাডা, চিন্তা করতেছি নেক্সট মাস্টার্স এর জন্য। কি বলে, ইউএস ইজ নট এ গুড ডেস্টিনেশন, আমি এটা সবাইকে বলি। মানে ইউএসএ গিয়ে এই যে আমি তো জানি, আমি যাকে মানে যার কাছ থেকে ইন্সপায়ার, আমার এক মানে বছরের জুনিয়র, ওর কাছ থেকে ইন্সপায়ারেশন পেয়ে, কারণ আমি দেখলাম যে না, আমেরিকাতে তো ভালো পয়সা সে ইনকাম করা যায়। 5 মাস ছিলাম মোটামুটি ভাবে, আমি দেখছি আর কি। তো দেখার পর আমি চিন্তা করলাম যে না, আমি আমেরিকাতে সেটেল হয়ে যাব। সে আমাকে ইন্সপায়ার করলো, গাইড করলো। সে সেই সময় থেকে ট্রাই করতেছিল হচ্ছে যে তার পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ডের জন্য। লাস্ট কিছুদিন আগে সে গ্রিন কার্ড পেয়েছে, আমি তার আগে এখানে এসে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছি। এটাই আমি মানে সে ওই সময় হচ্ছে যে জব করে, খুব ভালো স্যালারি ড্র করে, খুবই ভালো স্যালারি, 80,000 100K এরকম হচ্ছে তার স্যালারি ওই সময়। এখন সে আরো ভালো পজিশনে, সে মনে হয় মাস 1.5-2 হলো সে গ্রিন কার্ড পেয়েছে। তাহলে আমি তার আগে পিআর পেয়েছি কানাডায়। আর কি বলবো, কানাডা আমেরিকা দুইটার কান্ট্রি নিয়ে যারা হচ্ছে যে মানে চিন্তা ভাবনা করতেছেন, যদি সেটেলমেন্টাল প্ল্যান থাকে, নেভার থিংক অ্যাবাউট ইউএসএ। It's not a best destination. It's definitely best in terms of economy, in terms of অন্যান্য কিছু জব ফিল্ড, এটা সেটা ডেফিনেটলি বেস্ট। ওইটার ব্যাপারে আবার কিন্তু কানাডাকে বেস্ট চিন্তা করার দরকার নাই। পৃথিবীর জায়ান্ট কোম্পানিগুলা, আমি বলবো কি, যাদের হচ্ছে যে ভিশনারি, যারা হচ্ছে যে মানে মনের ভিতরে প্রচন্ড রকম একটা ইচ্ছা, অদম্য সাহস, আগ্রহ, আমাদের মতো একেবারে এরকম মানে আমার মতো এরকম নুইয়া টুইয়া যায় না, আল্লাহ ভরসা, যা আছি চলতেছে, ঠিক আছে, যাক চলে যাক, এই অবস্থানে যে নাই, স্ট্রং ডিটারমাইন্ড যে এই ভাই আসেন কানাডাতে, পার্মানেন্ট রেসিডেন্সি পান, সিটিজেনশিপ পান, গো ব্যাক টু ইউএস। ট্রু। আফ্রিকায় আবার ফিরে চলে যান, আমেরিকায় যান, কানাডিয়ান হিসেবে যান, চাকরি বাকরি করেন, নিজের ফিল্ড এক্সপ্লোর করেন, দেখায় দেন জাতিকে, ঠিক না? বেস্ট এটা হচ্ছে যে কি পলিসি। মানে যদি কেউ আসলে একাডেমিক পারপাস আসতে চান, পিওর একাডেমিক পারপাস পড়াশোনা করতে যাবেন, ইউএস আছে, পড়াশোনা অনেক ভালো, অনেক রিগোরাস পড়াশোনা, অনেক কঠিন পড়াশোনা করা, আপনাদের একদম ভালো একাডেমিশিয়ান বানাই দিবে,
এরপর আপনি যেখানে যান। সো ভাই আমি আবার উল্টা চিন্তা করি যে পড়াশোনা করে আমি তো কানাডা যেতে পারি, সমস্যা কি? ওকে মাসুদ ভাই, আমরা হচ্ছে আই থিঙ্ক লাস্ট কোয়েশ্চেন, আজকের কোয়েশ্চেন নিচ্ছি না। হেলথ রিলেটেড কোন সাবজেক্টে মাস্টার্স এর অর ডিপ্লোমা করলে জব পিআর পাওয়া ইজি হবে কিনা? হেলথ রিলেটেড, হেলথ সেক্টর হেলথ রিলেটেড কি এখানে তো হচ্ছে যে ওই যে নার্সিং, তারপর মেডিকেল অ্যাসিস্ট্যান্স, তারপরে হচ্ছে যে ওই কি বলে হেলথ কেয়ার এইড, তারপর হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, এইসব জিনিস আছে যেগুলোতে হচ্ছে কি যে পড়ালেখা বলতে ডিপ্লোমা করলে বা সার্টিফিকেট কোনো কোর্স যদি কেউ করে তাহলে তার জন্য। আর এখন তো হচ্ছে একটা হেলথ হচ্ছে একটা ক্রাইং নিড এই জায়গাটা, বিশেষ করে প্যান্ডেমিক চলতেছে, শেষ হয়ে যাচ্ছে, বা প্যান্ডেমিক একটা সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা আছি, কোভিড-19। তো এই সময় তো হচ্ছে যে এখন তো হেলথ সেক্টরের গুরুত্ব তাৎপর্য তো আরো বেড়ে গেছে। ফর এক্সাম্পল যদি মানে কোনো গভর্নমেন্টের যদি 10% বা 20% যদি বরাদ্দ থেকে থাকে, তো এটাকে 40% নিয়ে যাওয়ার প্ল্যান। ট্রাম্পের মতো লোক সব ওপেন করে দিয়ে দিছে। কানাডা তো হচ্ছে যে আলহামদুলিল্লাহ, কানাডা ইজ এ মানে গ্রেট কান্ট্রি ইন দ্যাট সেন্স যে ইউ ডোন্ট নিড টু পে ফর ইউর মেডিকেশন। মানে মেডিকেশন বলতে মেডিকেল সাপোর্ট, হ্যাঁ পে করতে হবে, ওই যে ড্রাগের জন্য পে করতে হবে, তাও একটা হচ্ছে যে মিনিমাম অ্যামাউন্ট, ওই যদি কারো ইনকাম যদি লো হয় তাহলে হচ্ছে বাকিটা হচ্ছে যে কাভার্ড। কিন্তু হসপিটালাইজড হওয়া, ডক্টরের কাছে যাওয়া, এই সমস্ত কোনো কিছুর জন্য ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আমার এখানে যেতে হবে ওখানে যেতে হবে। whenever you need to go to see a doctor, just go। এখানে অনেক শত শত ওয়াকিং ডক্টর আছে, ফ্রি, আলাতুল ফ্রি, মানে এটার কোনো টাকা পয়সার কোনো আলাপ আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই। অ্যাজ লং অ্যাজ কারো একটা ওয়ার্ক পারমিট আছে, সে একটা ফ্রি হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছে, ফ্রি হেলথ মানে কাভারেজ পাচ্ছে। এটা এরকম না যে আমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হইতে হবে অথবা সিটিজেন হইতে হবে। ইভেন স্টুডেন্টদের জন্য আমি যে প্রভিন্সে ছিলাম এখানে ফ্রি ছিল, আমি যেমন ফ্রি পাইছি। আমি আমার পুরা মানে মাস্টার্স কালীন সময়টা আমি কোনো 1 টাকাও পে করি নাই হেলথের জন্য। ইভেন টপ অফ দ্যাট আমার ফ্যামিলি, আমি যেহেতু নিয়ে আসছিলাম সাথে সাথে, আমার ফ্যামিলি সব মেম্বার ফ্রি পাইছে, ঠিক আছে। তো এখন আমার মজার ব্যাপার হয়েছে কি যে আমি আসছি তো হচ্ছে যে আমার ফ্যামিলি তো আমার ডিপেন্ডেন্ট হিসেবে আসছে। তো ডিপেন্ডেন্ট হিসেবে আসলে দেখা যায় যে কি আমার ওয়াইফকে আমি হচ্ছে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করাইছি, কারণ এখানে ডিপেন্ডেন্ট সাধারণত স্পাউস লং টার্ম থাকতে হলে তাকে ওয়ার্ক পারমিটে আসতে হয়। তো এটা খুব ইজি আর কি, মানে স্পাউসের জন্য এটা কোনো ব্যাপার না, মানে অ্যাপ্লাই করলে ভিসা দিয়ে দেয় এরকম আর কি একটা বিষয়। তো যখন আমার ওয়াইফ আসছে শেষের দিকে, লাস্ট আমার হচ্ছে যে আর 3 মাস বাকি আছে, এই সময় এই যে এখনকার যে গভর্নমেন্ট মানে ম্যানিটোবার যে গভর্নমেন্ট, ওরা ইম্পোজ করে দিল যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আছে তাদেরকে আমরা আর হেলথ কভারেজ দিব না, তাদেরকে পয়সা পে করতে হবে। আমি একটু হচ্ছে ওই যে ফ্লিপ ওভার যেটাকে বলে উল্টাইলাম। আমি আগে ছিলাম মেইন অ্যাপ্লিকেন্ট হেলথের জন্য, এটা অনেকে করে আর কি এখন, এই জন্য আমি বলতেছি এটা আরেকটা চিট কোড, মানে এটা মানে বৈধ ওয়েতে, এটা এরকম না যে না আমরা কোনো কিছু ফাঁকি দিচ্ছি বা কোনো কিছু করতেছি, এরকম কোনো কিছু না, একটু জাস্ট বুদ্ধি খাটানো। তো আমি কি করলাম যে তখন আমি আগে মেইন অ্যাপ্লিকেন্ট ছিলাম এই ম্যানিটোবা হেলথে, তো আমি এটা ফ্লিপ করলাম, ফ্লিপ করে আমার ওয়াইফ হয়ে গেল হচ্ছে যে মেইন অ্যাপ্লিকেন্ট। তখন আমি তার ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। তো আমি ডিপেন্ডেন্ট হয়ে, সে ফ্রি হেলথ মানে তার যেহেতু ওয়ার্ক পারমিটে আছে সে, তো সে ফ্রি হেলথ কভারেজ পাচ্ছে তার মানে অ্যালং উইথ হার ডিপেন্ডেন্টস। তো আমি তার ডিপেন্ডেন্ট এবং আমার মেয়ে তার ডিপেন্ডেন্ট। আমরা আমাদের শেষ টাইমটা আর কি, আমি আমার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার আগ পর্যন্ত ফ্রি, আমি 1 টাকাও পে করি নাই। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে এটা করে। তো সব প্রভিন্স কিন্তু এক না, আমি এটা জাস্ট ম্যানিটোবার কথা বলতেছি, সব প্রভিন্স কিন্তু এক না, কিছু প্রভিন্সে ডাজন্ট ম্যাটার, মানে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয় তাকে অবশ্যই পে করতে হবে, এবং এটা তার টিউশন ফিসের সাথে কি কেটে নেওয়া হয়ে যায়, একসাথে কেটে নেয় আর কি। আমি বলতেছি ম্যানিটোবার কথা। ম্যানিটোবার আমি অনেক স্টুডেন্ট চিনি মাস্টার্সে যারা পড়তে আসছে বা হচ্ছে যে একটু মোটামুটি হায়ার স্টাডিজ যারা করতে আসছে, তারা তাদের ওয়াইফকে দিয়ে অ্যাপ্লাই করায় মানে হচ্ছে হেলথের জন্য। তো যখন হেলথের জন্য ওয়াইফ অ্যাপ্লাই করে তখন সে ফ্রি হেলথ কভারেজ পেয়ে যায়। ডান মনে হয় আজকের জন্য আমরা এক্স্যাক্টলি অনেকগুলো চিট করতেছেন ভাই। এনিওয়ে, সো আই থিংক আমরা হচ্ছে শেষ করব। ফার্স্ট অফ অল মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ ভাই, আপনি হচ্ছে আপনি অনেক ব্যস্ত আমি জানি, এবং আপনাকে ঘুম থেকে উঠিয়ে বলা যে সেশনে বসিয়েছি, আপনি টেক্সট করে রেখেছিলেন আমাকে। সো আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। আই থিঙ্ক যেসব যেই মিস ইনফরমেশন গুলো আছে বা মানুষজন আসলে বিভিন্ন এজেন্সির কাছে গিয়ে যে ঝামেলায় পড়ে, আই থিঙ্ক এই সেশন দেখলে হয়তো অনেকটুকু ক্লিয়ার হবে।
আর যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখলেন, থ্যাংক ইউ সো মাচ। অনেক মানুষজন ছিল মাসুদ ভাই আজকে, অনেক মানুষজন দেখেছে। ইভেন এখনো 71 পিপল আর ওয়াচিং, সো আই থিংক নট ব্যাড। আফটার 1.5 ঘন্টা পরে এত মানুষ দেখাটা ডেফিনেটলি একটু ডিফারেন্টই বলা যায়। সো এবং এরপর আশা করি অনেক মানুষ যেটা দেখবে। আমাদের পারপাস হচ্ছে, আবারও বলছি, যে কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে একটু হেল্প করা, নট লাইক মোর দ্যান এনিথিং। আমাদের কোনো ধন্যবাদ নাই, আমরা কোনো এজেন্ট না। আবার লাস্টে একটু ডিসক্লেমার দিলাম। সো আমাদেরকে আসলে বলে লাভ হবে না যে ভাই একটু নিয়ে যান, একটা আমেরিকা নিয়ে যান, কানাডা নিয়ে যান, তথ্য দিয়ে সহযোগিতা। এক্স্যাক্টলি, তথ্য দিয়ে সহযোগিতা। কারণ হচ্ছে ওই যে মাসুদ ভাই যেটা বলছে, গুগলে সবকিছু আছে, এরপরে মানুষ জানতে চায়, আমরা জানাচ্ছি, জাস্ট নাথিং, আর কিছুই না। তারপর ধন্যবাদ যারা সবাই আমাদের সাথে ছিলেন। আমাদের এই সেশন গুলো চলবে এন্ড অফ দ্য জুন পর্যন্ত। হচ্ছে আমি সেশন গুলো করবো, আমার সাথে থাকবেন। এবং হচ্ছে আমাকে দেখতে দেখতে অনেক বিরক্ত আমি জানি, হওয়ারই কথা, কারণ প্রতিদিন একটা করে লাইভ করা। বাট আমাকে কম দেখবেন, গেস্টকে বেশি দেখবেন। আমি হচ্ছে মাশাআল্লাহ যে নুরানি চেহারার গেস্ট আসে আর কি আমার এখানে। না, তোমার এরকম একটা স্মার্ট চেহারা নিয়ে বসে থাকো তো পাবলিক তো দেখে তো ভালো লাগে। আর এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি মাসুদ ভাই পেজটা শেয়ার করে দিব আমাদের কমেন্ট সেকশনে। রিচ আউট মাসুদ ভাই, উনি ভাই জ্বালায়েন না, যদিও উনি হয়তো সময় করে রিপ্লাই দিবে যতদিন লাগে, বাট জ্বালায়েন না। এবং মাসুদ ভাই কাউকে নিয়ে যেতে পারবে না, এটা আগে ভাগে বলে দিচ্ছি। উনি কোনো এজেন্সি না, কোনো এজেন্ট না, জাস্ট এ ভলান্টিয়ার। সো এটা মাথায় রেখে যদি কখনো কোনো হেল্প লাগে মাসুদ ভাই করবে। সো মাসুদ ভাই, আপনি কি এনি ফাইনাল থিং কোনো কিছু বলবেন কিনা যারা দেখলো এতক্ষণ ধরে ধৈর্য ধরে? সবাইকে আসলে ধন্যবাদ। আমি একটু বেশি বকবক করি, এটা হয়তো অনেকেই মানে নোটিসড করেছে। তারপরও আমি এমনি কম লাইভ করা বা অন্যান্য কিছুতে কম প্রেফার করি। আমার হচ্ছে যে ওই যে পেজ মাসুদস ওয়ার্ল্ড, অথবা হচ্ছে যে ইউটিউবে যে আমার চ্যানেল মাসুদস ওয়ার্ল্ড, আমি চেষ্টা করি যে অথেন্টিক কিছু তথ্য সেখানে দিয়ে দেওয়ার জন্য, যেটার মাধ্যমে লোকজন মোটামুটি যেন মানে উপকৃত হয়। কিন্তু এখন দেখি যে এত ওভারওয়েলমিং মানে মেসেজ বা হচ্ছে কমেন্টস এবং হচ্ছে আমার কাছে জানতে চাওয়া, এটা আমাকে মানে একদিক থেকে ইন্সপায়ার করার চেয়ে একটু মাঝে মধ্যে ডিমোটিভেট করে ফেলে, যে না এত কোশ্চেনের আনসার দিতে গেলে দেখা যায় যে আমার অন্যান্য যে কাজ ওইটার সাথে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু এটা আমার পক্ষে পসিবল না, বা এটা তানিনের পক্ষেও পসিবল না, যে আমাদের পার্সোনাল লাইফ বা অন্যান্য কিছু কম্প্রোমাইজ করে তারপরে এটা কিছু করা। বা আমাদের উদ্দেশ্যও না যে না ঠিক আছে এখান থেকে আমরা মানে রেভিনিউ জেনারেট করে এখানে পকেটে পড়ি। আলহামদুলিল্লাহ কানাডা, ইউএসএ এমন একটা কান্ট্রি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি, যেটাতে আমরা থেকে যদি এই যে 1-1.5 ঘন্টা আমরা বকবক করলাম, আলাপ আলোচনা করলাম, যদি ইন টার্মস অফ মানি যদি বলি, আলহামদুলিল্লাহ উই কুড মেক মাচ মোর মানি ফ্রম মানে দিস পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, এটা মানে অল্প কিছু কাজ করলেই এখানে আলহামদুলিল্লাহ ভালো পয়সাটা সে ইনকাম করা যায়। তো যার ফলশ্রুতিতে আমাদের বেসিক টার্গেট সহযোগিতা করা। ইনশাআল্লাহ তানিনকে আমি অ্যাপ্রিশিয়েট করি, খুবই অ্যাপ্রিশিয়েট করি। হি ইজ ডুইং এ ব্রিলিয়ান্ট জব। ওয়ান্স মানে আমি যখন এটা নোটিস করছি, দেখার পর আমাকে যখন বললো যে ভাইয়া কানাডার জন্য কেউ আছে কিনা, আমি হন্তদন্ত হয়ে চেষ্টা করছি যে না ঠিক আছে কাউকে আমি কানেক্ট করে দেওয়ার জন্য। ঠিক আছে, যে মানে কারণ আমার প্ল্যান ছিল যে না ঠিক আছে হি ইজ ডুইং এ ব্রিলিয়ান্ট জব, আই শুড অ্যাপ্রিশিয়েট হিজ ওয়ার্ক। ওকে, এবং সে তো বললো যে জুনের শেষ পর্যন্ত করতে পারবে, তারপরে নিশ্চিত সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে। আর এই ধরনের হচ্ছে যে মানে ভলেন্টারি করার আর খুব বেশি সুযোগ থাকবে না। তো এই জন্য আমি বলবো যে প্রত্যেকের উদ্দেশ্যে আমি অ্যাপ্রিশিয়েট করি প্রত্যেককেই, যারা অনেক কষ্ট করে অনেক সময় ধরে আমাদের এই সেশনটা দেখেছেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেসি বুকো, ফ্রেঞ্চে মানে ফ্রেঞ্চে এটা বলে থাকে আর কি, মেসি বুকো, যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যে এই সেশনটা বসে দেখার জন্য। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে একটু রিসার্চ করেন, যতটুকু এখানে চিট কোড পাচ্ছেন, যতটুকু লিংক পাচ্ছেন, যতটুকু আলাপ আলোচনা শুনতে পাচ্ছেন, আমরা 100% সলিড না কিন্তু যে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং যতটুকু, এটার উপর বেস করে আমরা চেষ্টা করছি ইনফরমেশনটাকে ডিসিমিনেট করতে, ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আমাদের ভুল থাকতে পারে, ওইটার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো বিষয়ে বাড়িয়ে বলে থাকি বা কোনো বিষয় যদি কমিয়ে বলে থাকি, সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা যেই বিষয়গুলো, যে মেসেজটা পৌঁছানোর চেষ্টা করলাম, রিড দ্যাট মেসেজ। যদি আপনি ওই মেসেজটা পড়তে পারেন, আপনারা সফল কাম হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সফল করুক। আপনারা যারা হায়ার স্টাডিজের জন্য যেই দেশেই যেতে চান, যেই দেশে যাওয়ার প্রত্যাশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহজ সাবলীল করে দিক আপনাদের যাত্রা। আমি সেই প্রত্যাশায় আমি শেষ করছি। আবার আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানিনকেও অসংখ্য ধন্যবাদ। জি মাসুদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমরা চাই অনেক অনেক মানুষ বিদেশে আসুক, পড়াশোনা করুক, সেটেল করুক, ভালো লাইফ লিড করুক। আমাদের পারপাস হচ্ছে এটাই, যেভাবে মাসুদ ভাই করছে এখন উইথ ফ্যামিলি, কানাডাতে আছে। ইনশাআল্লাহ আই থিংক
খুব ভালো একটা অবস্থানে আছে, আরো ভালো কিছু করবে ভাইয়া। তো অনেক অনেক মনোযোগ আসুক, করুক, অপরচুনিটি গুলো ওপেন হোক, ইনফরমেশন গুলো ওপেন হোক, এই হচ্ছে আমাদের পারপাস। আর আমাদের আসলে পাওয়ার কি আছে, খুব বেশি কিছু নেই মাসুদ ভাই, যেটা চাই মানুষজন চাইলে একটু দোয়া 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 চাই। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কিছু তো পাওয়ার নাই, একটু দোয়া দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ, যাতে আমরা ভালো থাকি, আপনারা ভালো থাকেন, এবং অবশ্যই সেফ থাকেন। বাংলাদেশে করোনা সিচুয়েশনের খুবই খারাপ, এবং একটু সতর্ক থাকবেন সবাই, বাসায় থাকেন যতটুকু পারা যায়, যতদিন পর্যন্ত না মোটামুটি শেষ হয় এই ঝামেলাটা। তো আপনাদের জন্য দোয়া থাকলো। তো শেষ করছি আজকের মতো, কালকে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভাই আপনার পেজে হচ্ছে অনেক অনেক পেজে লিঙ্ক আছে, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, টেনশনের কিছু নেই, পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।